আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প সুনীল বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্তর্ধান রহস্য। ইংরাজি নববর্ষের শুরু। পুরাতনকে বিসর্জন দিয়ে নতুনের আবাহন বেশ সমারোহ সহকারে পালন করছে সবাই। এই নতুন বছরটা সঞ্জয়ের জীবনে এক বিশেষ বার্তা বহন করে আনছে। আর মাত্র 28টি দিন, তারপরেই অঙ্গনা আসবে তার জীবনে। তার 29 বছরের জীবনে এটা অন্যতম বড় ঘটনা। সেই বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করতে চায় সঞ্জয়। তার জন্য মানসিক প্রস্তুতি দরকার। তাই সঞ্জয় ঠিক করেছে এর মধ্যে রহস্য সমাধানের কোনো কেস সে নেবে না, নেওয়া সম্ভবও না। জটিল কেস নিয়ে চিন্তা ভাবনা করলে মন সবসময় বিক্ষিপ্ত থাকে। মস্তিষ্ক প্রায় সারাক্ষণই ঘোরাফেরা করে সেই চিন্তা ভাবনার মধ্যে। যতক্ষণ না সমাধান সূত্র বের হয় মনকে সুস্থির করা যায় না। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। আপ্তবাক্য বৃথা যায় না। সঞ্জয় সেই প্রমাণ পেয়ে গেল। এমন একটা জায়গা থেকে অনুরোধ এলো যে সঞ্জয়ের পক্ষে না করা সম্ভবই হলো না। সঞ্জয় নিজের অফিসে বসে কাজ করছিল, তখনই সেলফোনটা বেজে ওঠে। স্ক্রিনে দেখে অঙ্গনার নাম। সঞ্জয়ের হার্টবিট হঠাৎ বেড়ে গেল। কোনোভাবে নিজেকে সামলে সে ফোনটা ধরে বলল, তুমি? ইটস রিয়েলি এ প্রেজেন্ট সারপ্রাইজ ফর মি। আমি তো ভেবেছিলাম এর মধ্যে তুমি আর ফোনই করবে না। অঙ্গনা কথাটা শুনে হাসল। বলে, কী যে বলো না, দিন সাতেক আগেই তো ফোনে কথা হলো। তার আগে তো তোমারই বিশাল ব্যস্ততা। কী সব জোড়া খুনঠুন নিয়ে ব্যস্ত ছিলে। ফোন করলে বা ধরলে দু একটা কথার বেশি তো বলতেই না। সঞ্জয় বলে, সরি অঙ্গনা, কিছু মনে করো না। আসলে খুনঠুনের কোনো কেস এসে গেলে মাথায় ওঠাই সারাক্ষণ ঘোরে। অঙ্গনা বলে, জানি, কিন্তু আমি কিছু মনে করিনি। তবে খুনের কেস নয়, এবার একটা নিখোঁজ বা অন্তর্ধানের কেস তোমায় কিন্তু নিতে হবে। সঞ্জয় বলে, মানে? অঙ্গনা বলে, মানে যাই হোক, তুমি কিন্তু কেসটা নিচ্ছ। কারণ আমি কিন্তু আগেই কথা দিয়ে ফেলেছি। সঞ্জয় বলে, এটা তুমি কি বলছো বলো তো? আমি তো ভেবেই রেখেছি মাস তিনেকের মধ্যে কোনো কেস নেব না। অঙ্গনা বলে, তোমার সিদ্ধান্ত সঠিক না। কারণ পরিবারটার যা অবস্থা, আমি কথা না দিয়ে থাকতেই পারিনি। সঞ্জয় বলে, তুমি যখন একবার কথা দিয়েই ফেলেছ, অগত্যা কি আর করা যাবে। অঙ্গনা বলে, দেখো না কেসটা নিয়ে, না হলে পরে দেখা যাবে। আসলে যে ব্যক্তি নিখোঁজ সে আমার এক ঘনিষ্ঠ বন্ধুর দিদির হাজবেন্ড। সঞ্জয় বলে, ও তাই বলো, তাই এত গরজ। তা পুলিশে খবর দেয়নি কেন? অঙ্গনা বলে, আরে দিয়েছিল, কিন্তু পুলিশ কিছুই করতে পারেনি। আর পারবে বলে মনেই হয় না। কাগজেও তো ছোট করে একটা নিখোঁজের খবর বেরিয়েছিল, হয়তো তুমি ব্যস্ততায় দেখোইনি। হঠাৎ সঞ্জয় বলে ওঠে, আচ্ছা, নিখোঁজ ব্যক্তির নাম কি প্রভাস ভৌমিক? গ্লোবাল স্টিল ইন্ডাস্ট্রিজ কনসাল্টিং এজেন্সি লিমিটেড অর্থাৎ GSICL এর সিনিয়র ইঞ্জিনিয়ার। অঙ্গনা বলে, একবারই ঠিক বলেছ, সত্যি তোমার মেমারি প্রশংসা করার মতো। সঞ্জয় বলে, ওসব প্রশংসা পরের জন্য রেখে দাও, এখন বললে কিন্তু বদহজম হয়ে যাবে। ও প্রান্তে শোনা যায় হাসির শব্দ। তারপর আবার অঙ্গনার গলা। বলে, তোমার কি ইনফরমেশন চাই, আমাকে বলো। সঞ্জয় বলে, শোনো, ফোনে সব কথা বলা যাবে না। যদি তুমি আমার অফিসে চলে আসতে পারো তাহলে ভালো হয়।
অঙ্গনা একটু ভেবে বলল, ঠিক আছে, বিকাল 5টা নাগাদ যাব। অন্য কাজ তখন কিন্তু রেখে দিও। সঞ্জয় বেশ আনন্দ সহকারে বলে, ওকে ম্যাডাম, 5টার পর থেকে আমি পুরোই তোমার জন্য। তখন কিন্তু উঠি উঠি করতে পারবে না। অঙ্গনা একটু বিরক্ত হয়ে বলে, না মশাই, অত সময় নেই। আমাকে সন্ধে 6টার মধ্যে উঠতেই হবে। বাড়ি গিয়ে আমাকে একটা আর্জেন্ট রিপোর্ট আজকের মধ্যে রেডি করতে হবে। আচ্ছা, এখন তবে রাখছি, দেখা হচ্ছে 5টায়। অঙ্গনা ফোন রাখল। সঞ্জয়ও অফিসের কাজে মন দিল। বিকেলে অঙ্গনা যখন সঞ্জয়ের ঘরে ঢুকল, ঘড়িতে তখন 5:05। শীতকাল, বাইরে অন্ধকার ঘনিয়ে আসছে। সঞ্জয় উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানালো অঙ্গনাকে। অঙ্গনা বসল, তারপর জিজ্ঞেস করল, কি, কেমন আছো? ঠিক সেই মুহূর্তেই সঞ্জয় বলল, আচ্ছা, আগে কি খাবে বলো, ঠান্ডা না গরম? অঙ্গনা হাসে, বলে, এই শীতে আবার ঠান্ডা? না না, কফি বলো। সঞ্জয় এবার রবিনকে ডাক দিল। রবিন ঘরে ঢুকতেই অঙ্গনাকে দেখে হাসল। তারপর সঞ্জয় বলল, রবিন, একটা ভালো খবর আছে, কিন্তু তার আগে আমাদের 2 কাপ কফি খাওয়াও তো। আচ্ছা বলে রবিন চলে গেল। সঞ্জয় এবার তাকালো অঙ্গনার দিকে, বলল, তোমার তো আবার তাড়া আছে, তা সেই নিখোঁজের গল্পটা এখনই শুরু করো, না হলে হয়তো পুরোটা শোনাই হবে না। অঙ্গনা হাসতে হাসতে বলে, তখন তো খুব গাইগুই করছিলে, এখন দেখছি তোমার ভীষণ আগ্রহ। সঞ্জয় বলে, মহারানীর হুকুম বলে কথা। অঙ্গনা কিছু বলতে গিয়ে থেমে গেল, কারণ তখন ট্রেতে 2 কাপ কফি নিয়ে ঢুকল রবিন। ট্রেটা টেবিলের ওপর রেখেই সে বেরিয়ে গেল। অঙ্গনা বলতে শুরু করল, প্রভাস ভৌমিক যে নিখোঁজ, সে হচ্ছে মৌপ্রিয়ার দিদি সুপ্রিয়ার হাজব্যান্ড। তারপর অঙ্গনা যেভাবে ঘটনাটা বলল, সেটা অনেকটা এরকম। মৌপ্রিয়া আর সুপ্রিয়া প্রায় পিঠোপিঠি বোন, মাত্র বছর 2-এর তফাৎ। মৌপ্রিয়া এখনো বিয়ে করেনি, সেক্টর 5-এ একটা কল সেন্টারে চাকরি করে। মৌপ্রিয়ার দিদি সুপ্রিয়ার বিয়ে হয়েছে বছর 2 আগে। সুপ্রিয়া গ্র্যাজুয়েট, কিন্তু চাকরি বাকরির দিকে যায়নি। বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। বড় প্রভাস ভৌমিক শিবপুরের বিই, বিষয় ছিল সিভিল ইঞ্জিনিয়ার। বিই কলেজ থেকে পাশ করেই কনসাল্টিং ফার্ম GSICL-এ ঢোকে। সংস্থাটা প্রাইভেট, স্টিল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্ট ইন্ডাস্ট্রির গড়ার ব্যাপারে সরকার আর বেসরকারি কোম্পানিগুলোকে কনসাল্টিং দেয়। দরকার পড়লে ওই শিল্পের রক্ষণাবেক্ষণেও সাহায্য করে। স্টিল এবং অ্যালাইড ইন্ডাস্ট্রি গড়ার ব্যাপারে যেমন GSICAL ফিজিবিলিটি এবং প্রজেক্ট রিপোর্ট তৈরি করে, তেমনি কাজের বরাত দেওয়ার ব্যাপারেও কন্ট্রাক্টর নির্বাচন করে তারাই। তাই বড় বড় কন্ট্রাক্টরও মদত পাওয়ার জন্য সব সময় মুখিয়ে আছে। প্রভাস ভৌমিক ওই সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকেছিল বছর 3 আগে। এখন সে সিনিয়র পোস্টে চলে যায়। দক্ষ, সৎ অফিসার বলে প্রভাসের যথেষ্ট সুনাম আছে অফিসে। কন্ট্রাক্টর নির্বাচনের ক্ষেত্রে তার সংস্থা প্রভাসের ওপর অনেকটাই নির্ভরশীল, কারণ প্রভাস সঠিক কন্ট্রাক্টর নির্বাচনে নিজের মতামতে দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করে। এ ব্যাপারে তার উপরে প্রভাব খাটানো যায় না কোনোভাবেই। গত সপ্তাহের বুধবার অফিস থেকে বাড়ি ফেরার পথে প্রভাস নিখোঁজ হয়। সেদিন সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ খবর করে তাকে না পেয়ে পুলিশে নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ প্রভাসের অফিস এবং অন্য আরও কিছু জায়গায় গিয়ে অনুসন্ধানের চেষ্টা করে, কিন্তু সবই বৃথা চেষ্টা। আজ প্রায় 4 দিন হয়ে গেল প্রভাসের কোনো খোঁজ নেই, কোনো খবরও, কোনো সূত্র কিছুই পাওয়া যায়নি।
লোকটা যেন একেবারে হাওয়া হয়ে গেল, বা বলতে পারো উবে গেল। ওদের বাড়িতে সবাই ভেঙে পড়েছে। সুপ্রিয়াদি, প্রভাসের মা, বাবা, ছোট বোন সবাই ভীষণ কান্নাকাটি করছে। কি করবে বুঝতেই পারছে না। সুপ্রিয়ার ছোট বোন মৌপিয়া কিভাবে যেন সঞ্জয়ের নাম শুনেছে, মানে তোমার, তাই সে আমার সঙ্গে যোগাযোগ করেছে। তাই অঙ্গনাকে ধরেছে যাতে সঞ্জয় কেসটা হাতে নেয়। কথাগুলো সঞ্জয় মন দিয়ে শুনছিল। অঙ্গনার বক্তব্য শেষ হতে বলল, অঙ্গনা, ঘটনাটা তো তুমি বললে, কিন্তু এখন আর মনে যেসব প্রশ্নের উদয় হচ্ছে তার জবাব কি তুমি দিতে পারবে? অঙ্গনা বলল, না, আমি পারবো না। আমি শুধু তোমাকে সারমর্মটুকু বললাম। ঘটনার ভিতরের পুঙ্খানুপুঙ্খই ঢুকতে গেলে তোমাকে প্রভাস ভৌমিকের বাড়ির লোকের সাথে কথা বলতে হবে। তখন সঞ্জয় বলে, তার একটা ব্যবস্থা তো করো। অঙ্গনা বলল, আমি মৌপিয়ার সাথে কথা বলে তোমাকে জানাবো। মৌপিয়া যেন সেখানে থাকে তাও বলে রাখবো। সুপ্রিয়াদি শ্বশুর বাড়িতে গেলে তুমি তো নিশ্চয়ই বিপুলদাকেও সঙ্গে নেবে, তাই না? সঞ্জয় বলে, তা তো বটেই, বিপুল ছাড়া সঞ্জয় চক্রবর্তী কানা। অঙ্গনা আর সঞ্জয় দুজনেই এ কথাতে হাসল। প্রভাস ভৌমিকের বাড়ি যাদবপুরের কাছে সন্তোষপুরে, দোতলা বাড়ি, বেশ ছিমছাম, সামনে চওড়া রাস্তা। পরদিন বিপুলকে নিয়ে সঞ্জয় যখন পৌঁছালো তখন সন্ধ্যা 6টা। বিপুল কলিং বেল টিপতেই বছর 24 কি 25-এর এক তরুণী দরজা খুলল। তারপর সঞ্জয় আর বিপুলের দিকে পর্যায়ক্রমে তাকিয়ে সঞ্জয়ের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, আপনি নিশ্চয়ই মিস্টার সঞ্জয় চক্রবর্তী, তাই তো? আমি মৌপিয়া। অঙ্গনা আমাকে ফোন করে সব জানিয়েছে। আসুন, ভেতরে আসুন। বিপুলবাবু, আপনিও আসুন। ভেতরে ঢুকতেই তারা দেখল বেশ সাজানো গোছানো বসার ঘর। মৌপিয়া দুটো সোফার দিকে নির্দেশ করে সঞ্জয়দের বসতে বলল। সঞ্জয়রা বসার পর মৌপিয়া জিজ্ঞেস করল, মিস্টার চক্রবর্তী, কি খাবেন বলুন, চা না কফি? সঞ্জয় বলল, না, এখন চা বা কফি কোনোটাই চলবে না। আপনি বরং আমাকে পুরো ঘটনাটার ডিটেলস বলুন, কারণ আমি অঙ্গনার কাছে যা শুনেছি তা ভাষা ভাষা। মৌপিয়া বলল, ডিটেলস বলতে পারে একমাত্র দিদি, কিন্তু ওর যা অবস্থা। সঞ্জয় বলল, দেখুন, বুঝতে পারছি সবই, কিন্তু কিছু তো করার নেই। ইনভেস্টিগেশন করতে গেলে আমার ডিটেলস লাগবে। মৌপিয়া বলল, ঠিক আছে, আপনারা বসুন, আমি দিদিকে ডেকে আনি। এই বলে সে ঘরের ভেতরে চলে গেল। কিছুক্ষণ বাদে সুপ্রিয়া আর মৌপিয়া দুজনেই ঘরের মধ্যে প্রবেশ করল। দুজনেই বেশ সুন্দরী, দুজনের মুখশ্রীতে যথেষ্ট মিল, তবে সুপ্রিয়ার মুখটা এখন যথেষ্ট ম্লান। দু বোন বসল বড় সোফায়। সঞ্জয় সুপ্রিয়াকে একটু সময় দিল স্থিত হতে। তারপর পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা বলুন তো মিসেস ভৌমিক, প্রভাসবাবু কি সত্যি নিখোঁজ হয়েছেন, না অন্য কোনো ব্যাপারে, মানে কোনো সমস্যার কারণে গা ঢাকা দিয়েছেন? সুপ্রিয়া আর মৌপ্রিয়া দুজনেই অবাক হয়ে তাকালো সঞ্জয়ের দিকে। মৌপ্রিয়া বলল, এ আপনি কি বললেন মিস্টার চক্রবর্তী? সঞ্জয় হাসল, বলল, আমি উত্তরটা মিসেস ভৌমিকের কাছ থেকে শুনতে চাই। আর প্রশ্নটা করেছি এ কারণে যে আজকাল তো এরকম হরদম হয়। সুপ্রিয়া একটু উসখুস করে জবাব দিল, প্রভাস গা ঢাকা দেবে কেন? সেই রকম তো কোনো সমস্যা কোনোদিনই আমাদের ছিল না। ও নিখোঁজ হয়েছে। আমার তো মনে হয় কেউ ওকে কিডন্যাপ করেছে। সঞ্জয় বলল, আপনার এই ধারণার কারণ কি? সুপ্রিয়া বলল, অফিসের কাজে ও একটু ভয়ে ভয়ে থাকতো। সঞ্জয় বলল, কেন, কিসের ভয়? আসলে ওই যে কন্ট্রাক্টরদের ব্যাপার, মানে কন্ট্রাক্টর ঠিক করা আর কি।
অনেকে এসে কাজ পাওয়ার জন্য ওকে ধরতো। বড় বড় সব কাজ তো বেশিরভাগই কোটি টাকার ব্যাপার, কিন্তু ও এই ব্যাপারে খুব রিজিড ছিল। কাজের মানটাই ওর কাছে বড়। এসব কারণে কোনো কোনো পার্টি, মানে যারা কন্ট্রাক্ট পেত না বা পায়নি, তারা ওর উপর যথেষ্ট অসন্তুষ্ট থাকতো। এরকম তো আগেও ঘটেছে। সঞ্জয় বলল, কিন্তু পুলিশ তো প্রভাসবাবুর অফিসে তদন্ত করেছে। এরকম কিছু ঘটলে তো অফিসের কেউ না কেউ পুলিশকে বলতো। প্রভাসবাবুর স্ত্রী বললেন, চেপে না ধরলে কে আর এসব ব্যাপারে জড়ায় বলুন? আজকাল তো বেশিরভাগ লোকই পুলিশকে এড়িয়ে চলে। সঞ্জয় বলল, আচ্ছা, এবার আমাকে ঠিক করে বলুন তো, প্রভাসবাবু ঠিক কোথার থেকে নিখোঁজ হন? তার স্ত্রী বলল, গোল পার্কের কাছ থেকে। সঞ্জয় অবাক, বলল, আপনি জানলেন কি করে? সুপ্রিয়া বলল, অফিসের লোক বলেছে। তাছাড়া সেদিন ওর গোল পার্কেই নামার কথা ছিল, আমাদের এক আত্মীয়ের সঙ্গে মিট করার জন্য। সঞ্জয় বলল, সে আত্মীয়টিকে? সুপ্রিয়া বলল, আমাদের এক দূর সম্পর্কের মামা। সঞ্জয় বলল, আপনি খবর নিয়েছিলেন তার বাড়িতে প্রভাসবাবু গিয়েছিলেন কি না? সুপ্রিয়া বলে, হ্যাঁ নিয়েছি, ওখানে যাইনি। সঞ্জয় বলল, আচ্ছা বলুন তো, অফিসের লোক কি করে জানলো যে প্রভাসবাবু গোল পার্কে নেমেছে? তখন সুপ্রিয়া বলতে শুরু করে, আসলে প্রভাস তো অফিসের পুলকারে যাতায়াত করত। বিবিটিবাগ থেকে একেবারে বাড়ি, জনা পাঁচেক অফিসার যেত। সেদিন গোল পার্কে নেমে গিয়েছিল প্রভাস, তাই প্রভাসের সঙ্গে যারা পুলকারে ছিল, মানে ওর কলিগরা, তারাই তো জানবেই কথা। তাদের কাছ থেকেই আমরা জেনেছি। সঞ্জয় বলল, তা কটার সময় সে গোল পার্কে নেমেছে? সুপ্রিয়া বলল, আন্দাজ রাত 8:30। সঞ্জয় আবার প্রশ্ন করল, আচ্ছা, প্রভাসবাবু যে সেদিন গোল পার্কে নামবেন তা আগে থেকে কে কে জানতো? সুপ্রিয়া বলল, আমাদের বাড়ির সবাই, তাছাড়া আমার মামার বাড়ির লোকেরাও। এছাড়া আর কেউকে তো আমরা বলিনি, বা আর কারুর কথা জানার কথা নয়। সঞ্জয় আবার জিজ্ঞেস করল, দুঃসম্পর্কে মামার বাড়িতে কে কে থাকে? সুপ্রিয়া বলল, মামা মামি, এক মামাতো বোন আর মামাতো ভাই। সঞ্জয় বলল, মামাতো বোনের বিয়ে হয়েছে? সুপ্রিয়া বলল, না, ও তো মৌপ্রিয়ার থেকেও ছোট। তারপর সঞ্জয় আবার জিজ্ঞেস করে, আর মামাতো ভাইয়ের? সুপ্রিয়া বলে, না, বিয়ে হয়নি, ও আমার থেকে প্রায় 3 বছরের বড়। সঞ্জয় বলল, হঠাৎ অত রাতে মামার বাড়ি যাওয়ার দরকার হলো কেন? সুপ্রিয়া বলল, আসলে আমার বিয়েতে মামা মামিরা আসতে পারেনি, তখন তারা দেরাদুনে ছিলেন, কিন্তু আমার জন্য একটা সোনার হার পাঠিয়েছিলেন। যখন জানতে পারলাম যে তারা কলকাতায় এসে ফ্ল্যাট কিনেছে, তখন আমাদের ইচ্ছে হলো যে তাদেরকে কিছু দেওয়ার। জিনিসপত্র আগের থেকে কিনেও রেখেছিলাম, যেমন মামার ধুতি পাঞ্জাবি, মামির শাড়ি, কিন্তু নানা কারণে দেওয়াই হয়নি। তাই প্রভাস সেদিন জেদ ধরেছিল যে ও অফিস ফেরত জিনিসগুলো দিয়ে আসবে। সঞ্জয় বলল, মানে ধরতে হবে তাহলে ওই জিনিসগুলোও খোয়া গেছে? সুপ্রিয়া বলল, হ্যাঁ, মানুষই ফিরল না, তা জিনিস। সঞ্জয় বলল, আচ্ছা, আপনার বিয়েতে মামা মামি আসতে পারেনি কেন? কিন্তু যদি তারা আসতে নাও পারেন, মামাতো বোন বা মামাতো ভাই কেউ আসেনি? সুপ্রিয়া বলল, মামাতো ভাই রোহান আসেনি, কিন্তু মামাতো বোন রূপসা দেরাদুন থেকে এসেছিল। মামা মামির দেওয়া সোনার হারটা তো ওই সাথে করে নিয়ে এসেছিল। এবার সঞ্জয় বলল, আচ্ছা, আপনি যে বারবার দূর সম্পর্কে বলছেন, তাই দূর সম্পর্কের মানেটা একটু বলবেন? সুপ্রিয়া বলল, আসলে সম্পর্ক সেরকম কিছুই নেই। আমার বাপের বাড়ি শ্রীরামপুর, আমাদের পাশের বাড়িতেই ভাড়াটে হিসেবে থাকতো রূপসারা। যেহেতু রূপসার বাবা আমার মাকে দিদি বলে ডাকতেন, সেই সম্পর্কে আমরা তাকে মামা ডাকতাম।
আসলে আমাদের মায়ের কোনো ভাই নেই, মারা 3 বোন, তাই মামা বাবার জন্য আমরা মুখিয়েছিলাম। সঞ্জয় বলল, আচ্ছা আপনারা কতদিন একসঙ্গে ছিলেন? সুপ্রিয়া বলে, প্রায় 20 বছর। তারপর মামা রিটায়ার্ড করেন। রোহন ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পায়। ওর পোস্টিং হয় দেরাদুন। তখন রূপসারা সবাই দেরাদুন চলে যায়। এখন রোহান কলকাতায় চাকরি নিয়ে এসেছে, তাই তারা সবাই গোলপার্কের কাছে ফ্ল্যাট কিনে চলে এসেছে কলকাতায়। মৌ তো সব জানে। আসলে রূপসা তো ওরও বন্ধু ছিল। মৌপিয়া বলল, হ্যাঁ, মাকে দিদি ডাকার সুবাদেই মামা, সম্পর্ক কিছু নেই। আসলে ওরা ছিল ব্রাহ্মণ সান্যাল, আমরা তো কায়স্থ। সঞ্জয় বলল, রোহন রূপসাদের বাড়ির ঠিকানাটা আমাকে একটু দেবেন, ফোন নাম্বারও। মৌপ্রিয়া বলল, কেন, ওদের ঠিকানা কেন দরকার? সঞ্জয় বলে, দেখা করে একটু কথা বলতে হবে। প্রভাসবাবু যেহেতু গোলপার্কে নামার কথা ছিল আর সেখান থেকেই তিনি নিখোঁজ হয়েছেন, তাই একটু ভালো করে সব কিছু দেখে নেওয়া দরকার। আর কথা বাড়ালো না মৌপ্রিয়া। সে একটা কাগজে ঠিকানা, ফোন নাম্বার সব লিখে দিল। সঞ্জয় সেটা নিয়ে বিপুলকে দিয়ে বলল সেটা রাখতে। তারপর ঘরের মধ্যে কিছুক্ষণের নিস্তব্ধতা। সঞ্জয় কি যেন চিন্তা করছে। হঠাৎ এক চিন্তায় ছেদ পড়ল। ঘরে ঢুকেছেন এক প্রবীণ ব্যক্তি, বেশ লম্বা, ফর্সা, দোহারা চেহারা, মুখে কোনো বলি রেখা নেই, কিন্তু বয়স 60-এর ঊর্ধ্বে। তা বোঝা যায় মাথার পক্ক কেস দেখে। পরনে সাদা পায়জামা, পাঞ্জাবি। তার পেছন পেছন এলেন বছর 57 বা 58-এর একজন প্রৌঢ়া। এককালে যে দেখতে ভালো ছিলেন তাকে দেখে বেশ বোঝা যায়, কিন্তু দুজনের মুখে বিষাদ মাখা। মৌপ্রিয়া পরিচয় করিয়ে দিল, বলল মেসুমশাই আর মাসিমা, মানে প্রভাস তার বাবা আর মা। বৃদ্ধ ভদ্রলোক হাত জোড় করে নমস্কার জানিয়ে বলল, আমার নাম সুভাষ ভৌমিক, আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেভিনিউ ইন্সপেক্টর ছিলাম। বছর 3 আগে রিটায়ার করি। সঞ্জয় আর বিপুল হাত জোড় করে নমস্কার জানালো। সঞ্জয় বলল, বসুন মাসিমা, আপনিও বসুন। দুজনেই দুটো সোফাতে বসলেন। পৌরার দৃষ্টি বেশ উদ্ভ্রান্ত। এদিক ওদিক দেখে প্রশ্ন করলেন, আমার ছেলেকে তুমি ফিরিয়ে আনতে পারবে বাবা? সঞ্জয় বলল, চেষ্টা আমি যথাসাধ্য করব, তবে সমস্ত তথ্য আমার জানা চাই, না হলে পারা মুশকিল। পৌরা বললেন, আমাদের তো লুকাবার কিছু নেই বাবা, বৌমা আর মৌপ্রিয়া নিশ্চয়ই সব জানিয়েছে। সঞ্জয় বলল, সবটাই জেনেছি, তবে তার উপর নির্ভর করে কতটা এগোতে পারবো জানি না। আচ্ছা, আপনাদের কি মনে হয়? প্রভাসের বাবা বললেন, আমার তো মনে হয় অফিসের কোনো সাপ্লায়ার বা কন্ট্রাক্টরের কাজ এটা, কারণ প্রভাস খুব অনেস্টলি কাজ করে। ওর এই অনেস্টির জন্যই কারুর স্বার্থে আঘাত করেছে হয়তো, তার ফলে এই কিডন্যাপিং। বাইরের কেউ কিডন্যাপ করলে তো র্যানসাম চাইতো, এখনও তা কিন্তু কেউ চায়নি। সঞ্জয় বলল, আচ্ছা, জ্ঞাতি শত্রুরা কিছু আছে নাকি আপনাদের পরিবারে? প্রভাসের বাবা বলল, না, একদম নয়। এরকম তোমার মনে হচ্ছে কেন বাবা? সঞ্জয় বলল, না, এমনি প্রশ্ন করলাম, আসলে সব দিক খতিয়ে দেখতে হবে তো। আচ্ছা, আজ আমরা উঠব। প্রভাসবাবুর ব্যাপারে কোনো ফোন টোন এলে আমাকে অবশ্যই জানাবেন। আমার এই কার্ডটা রাখুন, এতে আমার ফোন নাম্বার আছে। আর হ্যাঁ, ভালো কথা, প্রভাসবাবুর এখনকার একটা ফটো চাই। সুপ্রিয়া একটা খাম সঞ্জয়ের হাতে দিল, বলল, এর মধ্যে 2টো ফটো আছে, একটা পাসপোর্ট আর একটা ফুল সাইজ। খামটা হাতে নিয়ে উঠে দাঁড়াতেই পৌরা সোফা থেকে উঠে দাঁড়িয়ে সঞ্জয়ের হাত দুটো ধরে বললেন, বাবা, আমার ছেলেকে তুমি এনে দাও, তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করব। পৌরার আকুতি মিনতিতে সঞ্জয় বিচলিত হলো, বলল,
মাসিমা, আমি প্রাণপণ চেষ্টা করব। আপনারা এত ভেঙে পড়ছেন কেন? নূতন কোনো খবর থাকলে আমি অবশ্যই জানাবো। আজ আসি। চলো বিপুল। বিপুলকে নিয়ে সঞ্জয় বেরিয়ে গেল। পরদিন অফিস যাবার আগে সঞ্জয় গেল রোহন রূপসার বাড়ি। তখন বেলা 10টা। ফ্ল্যাট বাড়িটা গোলপার্ক থেকে হাঁটা পথে 3 মিনিটের রাস্তা। বেশ বড় ফ্ল্যাট, 8 তলা। রোহন রূপসাটা থাকে 4th ফ্লোরে। লিফটে উঠে 5 তলায় নেমে যে ফ্ল্যাটের সামনে সঞ্জয়রা দাঁড়ালো সেটাই হলো রূপসাদের ফ্ল্যাট। ফ্ল্যাটের দরজার গায়ে পরিবারের সব সদস্যদের নাম লেখা: প্রিয়ব্রত সান্যাল, মালবিকা সান্যাল, রোহন সান্যাল আর রূপসা সান্যাল। বিপুলই বেল টিপল। এক 25-26 বছরের তরুণী দরজা খুলে জিজ্ঞাসু চোখে তাকালো। সঞ্জয় বলল, আমি সঞ্জয় চক্রবর্তী বলছি। আর ও হচ্ছে বিপুল মুখার্জি। আমরা মৌপ্রিয়াদের বাড়ির পারিবারিক বন্ধু। আপনাদের সঙ্গে একটু কথা ছিল প্রভাস ভৌমিকের নিখোঁজ হওয়ার ব্যাপারে। মেয়েটি বলল, ও, কিন্তু আমরা তো এ ব্যাপারে কিছু জানি না। সেদিন প্রভাসবাবুর আসার কথা ছিল, সুপ্রিয়া ফোন করে জানিয়েও ছিল, কিন্তু তিনি তো আসেননি। পরে শুনলাম উনি নাকি নিরুদ্দেশ হয়েছেন। হ্যাঁ, তা আমি সবই শুনেছি, তবু দু একটা কথা জানার দরকার। একটু ভেতরে গিয়ে বসতে পারি? মেয়েটি বলল, হ্যাঁ হ্যাঁ, আসুন না, আমি বাবাকে ডাকছি, বলেই ভিতরে চলে গেল। সঞ্জয় আর বিপুল দুটো সোফা দখল করে বসল। মিনিট খানেকের মধ্যেই এসে গেল বাড়ির কর্তা প্রিয়ব্রত সান্যাল, কর্ত্রী মালবিকা সান্যাল, আর তাদের পেছন পেছন রূপসা। রূপসা পরিচয় করিয়ে দেওয়ার পর প্রিয়ব্রত এবং মালবিকা বসলেন সোফার উপর। প্রিয়ব্রত বাবু বললেন, আচ্ছা, কি ব্যাপার বলুন তো? সুপ্রিয়া আর মৌপ্রিয়াকে আমি ভাগ্নির মতোই ভালোবাসি, কিন্তু প্রভাসের নিখোঁজ হওয়ার ব্যাপারে আমরা কিছুই জানি না। হ্যাঁ, সেদিন ওর আমার বাড়িতে আসার কথা ছিল। প্রিয়া সকালে ফোন করে জানিয়েও ছিল, কিন্তু প্রভাস আসেনি। প্রিয়ার গলায় উৎকণ্ঠার ভাব লক্ষ্য করেছিলাম। রাত 10:30 নাগাদ তাই আবার ফোন করে যখন শুনলাম যে প্রভাস বাড়ি ফেরেনি, তখন আমরাও চিন্তিত হয়ে পড়লাম। পরদিন আবার ওদের বাড়িতে ফোন করি। সেদিনও শুনলাম সে ফেরেনি। তখনই বুঝলাম যে প্রভাস নিখোঁজ। প্রিয়ব্রতবাবু একটু থামলেন। সঞ্জয় প্রশ্ন করল, আচ্ছা, একটা কথা বলুন তো, সেদিন প্রভাসবাবু আপনাদের বাড়ি আসার কথাটা আপনারা ছাড়া আর কে কে জানতো? মানে আপনাদের আত্মীয় স্বজন বা কাজের লোক? এর জবাবে মালবিকা বলল, আমরা 4জন ছাড়া তো কেউ জানতো না। আমরা আর কাউকে বলিনি, কারণ বলার প্রয়োজন মনে হয়নি। সঞ্জয় এবার প্রশ্ন করল, আচ্ছা, রোহনবাবু কি বাড়ি আছেন? রূপসা উত্তর দিল, বলল, দাদা অফিসে চলে গেছে অনেকক্ষণ, মানে 9টা নাগাদ। সঞ্জয় আবার জিজ্ঞেস করল, কোথায় কাজ করেন তিনি? রূপসা বলল, দেরাদুনে থাকতে একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করত। এখানে জয়েন করেছে একটা আইটি ফার্মে, CTSA, সেক্টর 5-এ যেতে হয়। সঞ্জয় বলল, আচ্ছা, আমি যে শুনলাম মৌপ্রিয়া আপনার বন্ধু, সুপ্রিয়াকে কি আপনি দিদি বলে ডাকতেন? সঞ্জয়ের প্রশ্নটা রূপসাকে লক্ষ্য করেছিল। সে জবাব দিল, মৌপ্রিয়ার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু প্রিয়াকেও আমি নাম ধরে ডাকতাম, দিদি বলতাম না। বা ভাব ভালোবাসা ওর সঙ্গে কম ছিল না। প্রিয়ার সঙ্গে আবার দাদারও বন্ধুত্ব ছিল, বেশ অন্তরঙ্গ। আমার তো মনে হতো যে দাদা প্রিয়াকে পছন্দ করে, কিন্তু শেষমেশ আমরা দেরাদুনে চলে যাওয়ার পর শুনতে পাই যে সম্বন্ধ করে প্রিয়াদির বিয়ে ঠিক হয়েছে। সুপ্রিয়ার বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, তাই তো শুনেছি। তাহলে কি সুপ্রিয়াদের দিক থেকে
আগ্রহ দেখা যায়নি রোহনবাবুর ব্যাপারে? প্রিয়ব্রতবাবু বললেন, না না, বিয়ের ব্যাপারটা রূপসার কল্পনা, কখনো কোনো প্রস্তাব না এ বাড়ি থেকে গেছে না ও বাড়ি থেকে এসেছে। সঞ্জয় হঠাৎ দাঁড়িয়ে উঠে ঘরের এক কোণায় রাখা একটা শোকেসের দিকে এগিয়ে গেল। শোকেসের উপর একটা ফটো রাখা। সঞ্জয় সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর বলল, নিশ্চয়ই এটা আপনাদের পারিবারিক ছবি। তিনজনকে তো চিনি, মানে মা, বাবা আর মেয়ে, আর চতুর্থজন কি আপনার ছেলে রোহন? রূপসা বলল, হ্যাঁ, ওটা আমার দাদা, ঠিক আপনার মতো হ্যান্ডসাম। সঞ্জয় হাসল, রূপসাও হাসল। সঞ্জয় বিপুলকে নিয়ে যখন রূপসাদের বাড়ি থেকে বেরোলো তখন 11টা বেজে গেছে। সঞ্জয় বিবাদীবাগে যাবার রাস্তা ধরল। বিপুল প্রশ্ন করল, কোথায় যাবেন স্যার? সঞ্জয় বলল, প্রভাসের অফিসে একবার ঢু মেরে আসি। গ্লোবাল স্টিল ইন্ডাস্ট্রিজ কনসাল্টিং এজেন্সি লিমিটেডের অফিসটা ফেয়ারলি প্লেসে না? বিপুল বলল, হ্যাঁ, বেশ বড় বিল্ডিং। রিসেপশনে এসে সঞ্জয় নিজের কার্ড পাঠালো পার্সোনাল হেড রজত ঘোষের কাছে। মিনিট খানিকের মধ্যেই ডাক পড়ল। রজত ঘোষের বয়স 50-এর কাছাকাছি। মাঝারি হাইট, একটু মোটার দিকে হলেও হাইটের সঙ্গে মোটামুটি মানানসই। গায়ের রং ফর্সা, চোখে রিমলেস চশমা। সঞ্জয়দের বসতে বলে রজত বলল, আপনার নামটা শোনা শোনা লাগছে, বলুন তো কোথায় শুনেছি? এবার সঞ্জয় হাসল, বলল, আপনি কোথায় শুনেছেন সেটা আমি কি করে বলবো বলুন তো? তারপর তিনি বললেন, ও হ্যাঁ, খবরের কাগজে দেখেছি, মনে পড়েছে, কিছু মার্ডার কেসের রহস্যের সমাধান করেছেন আপনি। অন্তত 2-3টে কেসের কথা তো আমি জানি। এবার বিপুল বলল, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, তবে স্যার এসব প্রকাশ করতে চায় না। সঞ্জয় বিপুলকে থামিয়ে দিয়ে বলল, ওসব থাক, আসলে মিস্টার ঘোষ, আমি প্রভাস ভৌমিকের নিখোঁজ হবার ব্যাপারে এসেছিলাম। কিছু ইনফরমেশন দরকার, আপনি যদি একটু ব্যবস্থা করে দেন। কথাটা শুনেই রজত ঘোষ লাফিয়ে উঠল, বলল, প্রভাসের কেসটা আপনি নিয়েছেন স্যার? খুব ভালো, বলুন স্যার, আপনি কি জানতে চান? উই শ্যাল বি গ্ল্যাড টু এক্সটেন্ড আওয়ার কোঅপারেশন। সঞ্জয় বলল, থ্যাংক ইউ মিস্টার ঘোষ। প্রভাসবাবুর বাড়ির থেকে মনে করেছে যে এটা কিডন্যাপিং, এবং তা করেছে কোনো কন্ট্রাক্টর ফার্মের লোকজন, মানে যারা কাজের অর্ডার পায় না, এরকম কোনো কন্ট্রাক্টর ফার্মের লোকজনই আক্রোশের বশে এটা করেছে। আমার জানার উদ্দেশ্য, রিসেন্টলি প্রভাস ভৌমিক কোন টেন্ডার হ্যান্ডেল করছিল? মিস্টার ঘোষ বললেন, দাঁড়ান স্যার, প্রভাসের একজন অ্যাসিস্ট্যান্টকে ডাকি, সে সব ইনফরমেশন দেবে আপনাকে, তবে তার আগে একটু কফি খান। সাথে সাথেই তিনি বেয়ারাকে ডেকে 3 কাপ কফির অর্ডার দিলেন। তারপর ইন্টারকমে অনিকিত রায় বলে একজনকে ডেকে পাঠালেন। সাথে সাথে কফিও এসে গেল। কফি খেতে খেতে টুকটাক কথা হতেই ঘরে ঢুকলো বছর 30-এর এক যুবক। রজত ঘোষ পরিচয় করিয়ে দিল, অনিকেত, মিস্টার চক্রবর্তী যা জানতে চান তা জানাও, ডিটেলস দাও, দরকার হলে ডকুমেন্টের ফটোকপি দাও, কারণ আমরাও চাই প্রভাস ফিরে আসুক। কী যে হলো ছেলেটার, সত্যি কোথায় যে একেবারে গায়েব হয়ে গেল। অনিকেত জিজ্ঞেস করল, বলুন স্যার, কিভাবে আমি হেল্প করব? সঞ্জয় বলল, লাস্ট যে টেন্ডারটা হ্যান্ডেল করেছে প্রভাস ভৌমিক, সেটা সম্বন্ধে জানতে চাই। কিসের টেন্ডার, কারা কারা পার্টি ছিল, শেষ পর্যন্ত কে অর্ডার পায়, বা ঘুরিয়ে বলা যায় কারা অর্ডার পায়নি। অনিকেত বলল, লাস্ট টেন্ডার যেটা প্রভাসদা হ্যান্ডেল করেছে তা হলো এপিজে গ্রুপের একটা নূতন ফোরোম্যাঙ্গানিজ অ্যালয় প্ল্যান্টের সিভিল ওয়ার্ক নিয়ে। প্ল্যানটা হবে দুর্গাপুরে। আমি আপনাকে টেন্ডারটার কম্পিটিটিভ স্টেটমেন্ট একটা ফটোকপি দিচ্ছি, তাতে আপনি পার্টিসিপেটদের নাম, ঠিকানা সব পেয়ে যাবেন, এবং কে অর্ডার পেয়েছে বা কারা পায়নি তাও ওতে আছে। সঞ্জয় বলল, গুড। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই অনিকেত বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো, হাতে একটা ফোল্ডার খুলে একটা পেপার সঞ্জয়ের হাতে দিল।
সঞ্জয় দেখল প্রায় 2.5 কোটি টাকার অর্ডার পেয়েছে আরটি সিভিল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড বলে একটা সংস্থা। ভাইকান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের লোয়েস্ট কোট করেও অর্ডার পায়নি। সঞ্জয় প্রশ্ন করল, এরা কেন পেল না? অনিকেত আরেকটা পেপার সঞ্জয়ের হাতে দিল, বলল, কারণগুলো আপনি এখানে পাবেন। আসলে ভাইকান কনস্ট্রাকশনের বিরুদ্ধে অন্য একটা টেন্ডারের ব্যাপারে একটা খারাপ রিপোর্ট প্রভাস তার হাতে আসে, সেটা এখানে মেনশন করা আছে। অ্যাডভার্স রিপোর্টের কপিও আছে। ভাইকানের অফিসাররা ভীষণ ক্ষুব্ধ হয়েছিল এই টেন্ডারটা না পেয়ে, কারণ তাদের অফারটাই ছিল লোয়েস্ট। কোর্টে যাবে বলে হুমকিও দিয়েছে ওদের ডিরেক্টর শচীন সেন। কিন্তু প্রভাসদা তাতে দমেনি, বলেছিল, আপনারা মনে করলে যেতেই পারেন, কিন্তু আমার কিছু করার নেই। আপনাদের বিরুদ্ধে যে রিপোর্ট আছে তাতে আপনাদের ওপর ওয়ার্ক অর্ডার দেওয়ার আমার পক্ষে মোটেই সম্ভব নয়। সঞ্জয় জিজ্ঞেস করল, লিগ্যাল স্টেপ ওরা কিছু নিয়েছে? অনিকেত বলল, এখনো পর্যন্ত তো কিছু জানা যায়নি, জানা গেলে আপনাকে জানাবো। সঞ্জয় বলল, আচ্ছা, এসব ব্যাপার পুলিশকে আপনারা বলেছেন? অনিকেত বলল, পুলিশের কাছে সব ডিটেলস আছে স্যার। এটুকু কথাবার্তার পর তারা প্রভাস ভৌমিকের অফিস থেকে বেরিয়ে এলো। সঞ্জয় সোজা গেল নিজের অফিসে গিয়ে সঞ্জয় প্রথমে ফোন করলো অঙ্গনাকে। বলল, অঙ্গনা, তোমার তো আরওসির অফিসের সঙ্গে ভালো যোগাযোগ আছে, তুমি ভাইকান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সম্বন্ধে ভালো করে খবর নাও তো, বিশেষ করে কোম্পানিটার ডিরেক্টর এবং মেম্বারদের মধ্যে কোনো অ্যাডভার্স রিপোর্ট আছে কি না তাও জানবে। ও প্রান্তে অঙ্গনা বলল, ঠিক আছে, কালকের মধ্যে তুমি ডিটেল পেয়ে যাবে। তারপরেই সঞ্জয় বিপুলকে ডাকলো, ডেকে বলল, তোমার লোকজনকে একটু কাজে লাগাও। সুপ্রিয়ার শ্বশুরবাড়ি, রোহন রূপসাদের বাড়ির ওপর নজর রাখতে বলো 24 ঘন্টা। বিপুল বলল, ঠিক আছে স্যার, হয়ে যাবে, আমি আজই ব্যবস্থা করছি। তারপর সঞ্জয় আবার বলল, আরেকটা কথা ভাবছিলাম, কিন্তু না, সেটা তোর দ্বারা হবে না, অঙ্গনাকে ধরতে হবে। আবার অঙ্গনাকে ফোন করলো সে। অঙ্গনা ফোন তুলে বলল, কি ব্যাপার, আবার মনে পড়লো আমায়? সঞ্জয় বলল, মৌপিয়াকে ধরে সকলের সেলফোন নাম্বার জোগাড় করো তো। অঙ্গনা বলল, সকলের বলতে? সঞ্জয় বলল, এই ধরো সুপ্রিয়া, মৌপিয়া, রোহান, রূপসা, অন্তত এই 4 জনের তো লাগবেই। কেন চাই সেটা নয় তুমি পরে শুনবে, বলেই তারা দুজনেই ফোন রেখে দিল। ফোনটা রেখেই সঞ্জয় ঘুরল বিপুলের দিকে। বিপুল তখনও সেখানে দাঁড়িয়ে আছে। বলল, বাড়ির ওপর নজরদারি ছাড়াও ফোনের ওপরও নজরদারি করতে হবে তোমায়, তুমি তো ব্যাপারটা ভালো হ্যান্ডেল করতে পারো। হাসল বিপুল, বলল, হ্যাঁ স্যার, নম্বরগুলো পেলেই কাজ শুরু হয়ে যাবে। দুবারির ওপর নজরদারি শুরু হলো। সেলফোন নাম্বারগুলো অঙ্গনা বিকেলের দিকে জানিয়ে দিল। বিপুলের হাতে চলেও গেল নম্বরগুলো। পরদিন ভাইকান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ডিটেলস পাওয়া গেল অঙ্গনার কাছ থেকে। 3 জন ডিরেক্টর, 6 জন মেম্বার বা শেয়ার হোল্ডার আছে। 6 জন মেম্বার বলতে 3 জন ডিরেক্টরের 3 জন স্ত্রী। 3 জন ডিরেক্টর যথাক্রমে শচীন সেন, রথিন বসু আর সমর মুখার্জি। এর মধ্যে শচীন সেন কনিষ্ঠতম, বয়স 45, আর 2 জন ডিরেক্টর মধ্যবয়সী। এমনিতে আরওসি অফিসে কোম্পানি সম্বন্ধে কোনো অ্যাডভার্স রিপোর্ট নেই, মানে কোম্পানি অ্যাক্ট মেনেই কাজকর্ম করে, সেদিক থেকে আইনভঙ্গের কোনো কেস নেই। এই আলোচনার পর সঞ্জয় ফোন করল শচীন সেনকে। তিনি সমস্ত শুনে বললেন, দেখুন, আমার হাতে তো বেশি সময় নেই, আপনি 5টার সময় আসতে পারেন, আমি মিনিট 10 আপনাকে সময় দেব, তারপরেই কিন্তু বেরিয়ে যাব। সঞ্জয় বলল, ঠিক আছে, ওতেই হবে। সঞ্জয় যখন ভাইকান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ক্যামাক স্ট্রিট অফিসে পৌঁছলো, তখন ঘড়িতে 5:05। শচীন সেনের অফিসের রুমে যখন ঢুকলো তখন ঠিক 5টা। পরিচয় বিনিময়ের পর শচীন সেন বললেন, মিস্টার চক্রবর্তী, আপনার পাঞ্চুয়ালিটি সত্যি প্রশংসনীয়, আই রিয়েলি অ্যাডমায়ার। সঞ্জয় বলল, থ্যাঙ্কস। তারপর শচীন সেন বললেন, এবার বলুন তো, দরকারটা কি?
সঞ্জয় বলল, আমি প্রভাস ভৌমিকের নিখোঁজ হওয়ার ব্যাপারে এসেছি। মিস্টার শচীন বললেন, আচ্ছা, প্রভাস ভৌমিকের নিখোঁজ হওয়ার ব্যাপারে আমার কোম্পানির কী সম্বন্ধ, আর আপনিই বা এর সঙ্গে কিভাবে যুক্ত? সঞ্জয় বলল, দেখুন, প্রভাস ভৌমিকের বাড়ি থেকে আমাকে ওর নিখোঁজ হওয়ার ব্যাপারে দেখতে বলেছে, আর প্রভাসবাবুর বাড়ির লোকেদের ধারণা যে ওর নিখোঁজ হওয়ার ব্যাপারে টেন্ডার ঘটিত কোনো বিষয় জড়িত আছে। সেদিক থেকে সন্দেহের তীরটা প্রথমেই তো আপনাদের দিকে যায়, তাই না? কারণ লাস্ট যে টেন্ডারটা হ্যান্ডেল হচ্ছিল সেখানে আপনারা টেন্ডার ফেলেছিলেন, কিন্তু লোয়েস্ট কোড হওয়া সত্ত্বেও আপনারা তো টেন্ডারটা পাননি, তাই আপনারা ক্ষুব্ধ হয়ে আছেন। মিস্টার শচীন সেন বললেন, আচ্ছা বলুন তো, লোয়েস্ট কোড করেও যদি অর্ডার না পাই তাহলে কি আমাদের ক্ষুব্ধ হওয়া সমীচীন নয়? আমরা কি লিগ্যাল স্টেপ নিতে পারি না? কিন্তু তার মধ্যে প্রভাস ভৌমিকের নিখোঁজ হওয়ার ব্যাপার আসছে কেন? তারপর শচীন সেন হাসলেন, বললেন, মিস্টার চক্রবর্তী, অ্যাকশন যা আমরা নিই সামনাসামনি, মানে পেপারে পেপারে, মাফিয়া বৃত্তি আমাদের কাজ নয়। পুলিশ এসেও জিজ্ঞাসাবাদ করে গেছে, করে সন্তুষ্ট হয়ে গেছে বলেই মনে হয়। আমাদের বিষয়টা কোম্পানি টু কোম্পানি, ব্যক্তিগত আক্রোশের কোনো স্থান নেই তাতে। সুতরাং কোনো পরিবারকে পথে বসাবার ইচ্ছে বা আগ্রহ বা প্রবৃত্তি কোনোটাই আমাদের নেই। এ ব্যাপারে আপনাদের আমি নিশ্চিন্ত করতে পারি মিস্টার চক্রবর্তী। আর একটা কথা বলতে পারি, আপনার যদি আমাদের হেল্প দরকার হয় প্রভাস ভৌমিকের খুঁজে বের করতে, আমরা কিন্তু তাতেও রাজি। আপনাকে হেল্প করতে পারলে আমরা খুশি হব। সঞ্জয় বলল, থ্যাংক ইউ মিস্টার সেন, দরকার হলে বলবো। আচ্ছা, আরেকটা কথা, অন্য টেন্ডারার যারা ছিল তাদের মধ্যে কি কেউ এটা করতে পারে বলে আপনার মনে হয়? শচীনবাবু বললেন, না মিস্টার চক্রবর্তী, আমরা দুটো পার্টি ছাড়া আর তো কেউ ধারে কাছেই আসতে পারেনি, সুতরাং তাদের রাগ হওয়ার তো কোনো কারণ নেই প্রভাস ভৌমিকের ওপর। সঞ্জয় বলল, তা বটে। আচ্ছা মিস্টার সেন, আজ উঠি, কোঅপারেশনের জন্য ধন্যবাদ। শচীন সেনও উঠে পড়লেন, সঞ্জয়ের সঙ্গে করমর্দন করে বললেন, মিস্টার চক্রবর্তী, ইউ আর মোস্ট ওয়েলকাম, দরকার হলেই আসবেন, কারণ এ ব্যাপারে আমাদের উৎকণ্ঠাও থেকে যাচ্ছে। সঞ্জয় আবার নিজের অফিসে ফিরে এলো। রবিনকে বলল, এক গ্লাস জল দে তো রবিন, আর বিপুলকে ডাক। বিপুল জল নিয়ে নিজেই ঢুকলো। সঞ্জয় বলল, আচ্ছা, ওদিকের খবর কি? তুই যে নজরদারি রেখেছিস আর ফোন ট্যাপিং করছিস, সেই খবর? বিপুল মাথা চুলকোতে চুলকোতে বলল, না স্যার, এখনও কোনো খবর পাওয়া যায়নি। সঞ্জয় বলল, এত ঢিলেমিতে কিন্তু তদন্ত হবে না। দুদিন হয়ে গেল তুই কিন্তু কোনো রিপোর্ট দিতে পারিসনি। আমার মনে হয় যাদের লাগিয়েছিস তাদের পাল্টা নূতন অ্যাক্টিভ লোক লাগাতে হবে। একদিন দুদিন দেরি হলেই যে নিখোঁজ লোকটার ভাগ্যে কি ঘটতে পারে সেটা তো ভালোই বুঝতে পারছিস। বিপুলের মাথা ঝুঁকে গেছে, মুখ নিচু হয়ে গেছে। সে অবস্থায় বলল, স্যার, আর একটা দিন সময় দিন, নিশ্চয়ই আমি খবর বার করব। সঞ্জয় বলল, ঠিক আছে, মাত্র একদিন, না হলে কিন্তু আমায় অন্য ব্যবস্থা নিতে হবে। সঞ্জয় এটুকু বলেই অফিসের কাজে মন দিল। তবে তার আগে একটা ফোন করলো মৌপিয়াকে, জিজ্ঞেস করলো কোনো ফোন টোন এসেছিল নাকি র্যানসামের জন্য। মৌপিয়া জানালো, না, কোনো ফোনই আসেনি। পরদিন অফিসে বেরোবার আগে সঞ্জয়ের সেলফোন বেজে উঠল। সঞ্জয় ফোন তুলে বলল, বল বিপুল, কী খবর? ও প্রান্ত থেকে বিপুল জানালো, সুপ্রিয়া সকাল 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছে। বাড়ির কোনো গাড়ি নেয়নি, অটো করে গেছে, মনে হয় গড়িয়ার দিকে, কিন্তু এত দ্রুত অটো চেঞ্জ করেছে যে ট্রেস রাখা যায়নি। সঞ্জয় বলল, আরে এসব আধা আধা খবর নিয়ে কি করব বলতো? তোকে যে কত করে বললাম অ্যাক্টিভ লোক লাগা। তো এক কাজ কর, সুপ্রিয়া কটায় ফেরে খবর রাখতে বলিস, আমাকে দিস। ফোন রেখে সঞ্জয়ের মনে হলো বিপুলের লোকেরা একটু ঢিলেমি দিয়েছে, এভাবে হবে না, তাকে অন্য ব্যবস্থায় নিতে হবে। সঞ্জয় অফিসে গিয়ে বসতে না বসতেই অঙ্গনার ফোন।
বলল, কতদূর চলছে তোমার কেসের প্রিপারেশন? সঞ্জয় বলল, না, এখনো পর্যন্ত যে তিমিরে ছিলাম সেই তিমিরেই। মনে হচ্ছে কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে, মাঝখানে যেন কিছু মিসিং লিঙ্ক আছে, আর সেটা আমি ধরতে পারছি না। অঙ্গনা বলল, আর একটু ভাবো, তাহলেই তুমি মিসিং লিঙ্ক ধরে নেবে। দরকার পড়লে বাড়ির লোকজনদের আবার ইন্টারোগেট করো। ফোন রেখে সঞ্জয়ের মনে হলো তার জিজ্ঞাসাবাদের আওতা থেকে কে যেন একজন বাদ গেছে। ভাবতে ভাবতে মনে হলো সুপ্রিয়ার পাতানো মামাতো ভাই রোহান। তার একটা ফটো সে দেখেছে, কিন্তু সামনাসামনি জিজ্ঞাসাবাদ করা হয়নি। হয়তো তাকে জিজ্ঞেস করে নূতন কোনো তথ্য পাওয়া যেতে পারে, কিন্তু নিয়ম মাফিক একবার সাক্ষাৎ করা তো দরকার। ভাবা মাত্রই ফোন করলো রোহনদের বাড়িতে। ধরল রূপসা। সঞ্জয় বলল, দাদা তো অফিসে গেছে, তাই তো? তো কটায় ফিরবে? রূপসা বলল, সে তো রাত 9টার আগে ফেরে না। তখন সঞ্জয় বলল, ঠিক আছে, আমি কাল সকাল 8:30 নাগাদ আপনাদের বাড়ি যাব। ওর সাথে একটু কথা বলবো, আপনি বলে রেখেন। রূপসা বলল, আসলে সকালে দাদার অফিস যাওয়ার এত তাড়া থাকে যে অন্য কোনো ব্যাপারে মন দিতেই পারে না, সুতরাং আপনাকে সময় দেবে কিনা বলতে পারছি না। সঞ্জয় বলল, আমার মাত্র 10 মিনিট লাগবে, আপনি কাইন্ডলি একটু ব্যবস্থা করবেন। নমস্কার করে সঞ্জয় ফোনটা ছেড়ে দিল। পরদিন সকাল ঠিক 8:30টায় সঞ্জয় উপস্থিত রূপসাদের বাড়ি। কলিং বেল বাজাতেই রূপসা দরজা খুলেই সঞ্জয়কে ভিতরে এনে বসালো। বলল, দাদা আমার উপর খুব রেগে আছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বলে। আই এম সরি, কিন্তু আমারও আর উপায় ছিল না। আমি 10 মিনিটের বেশি সময় নেব না, আপনি বলুন। রূপসা ভেতরে গেল, বলল, দেখি তার কি মূর্তি, আমি ডাকছি, আপনি বসুন। সঞ্জয় হাসল, আর মিনিট 2-3 মধ্যে ফিরে এলো 32-33 বছরের এক যুবক। হাইট 5-9 মতো হবে, বেশ ফর্সা রং, দোহারা চেহারা, চোখ মুখ ধারালো, তবে একটু যেন রুক্ষ। চোখে রিমলেস চশমা, পরনে পাজামা পাঞ্জাবি। রূপসা পরিচয় করিয়ে দিল, এ হচ্ছে আমার দাদা রোহান, আর ইনি সঞ্জয় চক্রবর্তী। প্রভাস তার নিখোঁজ হওয়ার কেসটা দেখছেন। নমস্কার বিনিময়ের পর রোহান বলল, আপনি তো 10 মিনিট চেয়েছেন, তার বেশি কিন্তু 1 সেকেন্ডও পাবেন না, কারণ ওয়ার্কিং ডেতে আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখি না। সঞ্জয় বলল, 10 মিনিটের বেশি সময় নেবই না। রোহান বলল, আপনি কি ডিটেকটিভ? সঞ্জয় বলল, না, ঠিক তা নয়, আসলে সত্য সন্ধান করা আমার একটা নেশা। রোহান বলল, আচ্ছা, আপনি প্রশ্ন করুন। তবে প্রথমেই বলে রাখি, প্রভাসবাবু আমার একদম পরিচিত নন। কলকাতায় এসে একদিনই ওদের বাড়িতে গিয়েছিলাম, তখন যেটুকু আলাপ হয়েছে। সঞ্জয় বলল, সুপ্রিয়াকে কতটুকু চেনেন? রোহান বলল, ওদের বাড়ির সবাইকে চিনি, সুপ্রিয়াকেও ঠিক ততটাই চিনি যতটা বাড়ির সবাইকে। পাশাপাশি বাড়ি ছিল আমাদের। আপনি শুধু সুপ্রিয়ার কথা বলছেন কেন? আমি তো মৌপ্রিয়াকেও চিনি। সুপ্রিয়া তো আপনার বন্ধু ছিল, তাই না? বলল সঞ্জয়। রোহান বলল, হ্যাঁ, একটা ছেলে আর একটা মেয়ে যতটা বন্ধুত্ব হতে পারে। সুপ্রিয়া আমার থেকে বছর 3 ছোট। সঞ্জয় এবার প্রশ্ন করল, সুপ্রিয়াকে আপনার কেমন লাগতো? প্রশ্নটা শুনে রোহান একটু বিরক্ত হলো। বলল, আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না, আর আপনি তো মনে হয় একটু ব্যক্তিগত হয়ে যাচ্ছেন। তবুও বলছি যে নর্মাল বন্ধুত্ব ছিল, বিয়ের প্রস্তাব আমি দিইনি, আসলে সেরকম কোনো ভাবনা আমার মনে আসেনি। সঞ্জয় বলল, কিন্তু আপনার বোন তো অন্য কথা বলছে। যাক, নিখোঁজ হওয়ার দিন আপনাদের বাড়ি আসার কথা ছিল প্রভাসবাবুর, সে তো আপনি জানতেন। সেজন্য আপনি কি অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছিলেন? রোহান বলল, না, অফিস থেকে আমি রাত 9টাতেই বেরোই। আমার পক্ষে আগে বেরোনো খুব ডিফিকাল্ট। আইটিতে ওভারসিজ কনফারেন্সগুলো তো সব রাতেই হয়। সঞ্জয় বলল, ঠিক আছে, আর বিশেষ কোনো প্রশ্ন নেই, শুধু একটা কথা, প্রভাস ভৌমিকের অন্তর্ধান সম্পর্কে আপনার কি ধারণা?
রোহন বলল, দেখুন আমি ওকে কতটুকুই বা চিনি যে ধারণা দেব। সঞ্জয় বলল, আচ্ছা সুপ্রিয়া সম্বন্ধে আপনার ধারণা? রোহন বলল, সে যথেষ্ট ভালো মেয়ে, মানে যতটুকু দেখেছি। তবে ওদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশন সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। বললামই তো, সুপ্রিয়ার হাজব্যান্ডকে আমি মাত্র একবার দেখেছি। সঞ্জয় বলল, ঠিক আছে, আজকে আপনাকে আর আটকাবো না, আপনি অফিসে যান, আমি এখন উঠব। নমস্কার করে সঞ্জয় বেরিয়ে এলো। পরদিন শুক্রবার সকালে উঠে সঞ্জয় যখন চায়ের টেবিলে, তখন ফোন করলো বিপুল। বলল, স্যার, বিজয়কে ফোন ট্যাপ করতে লাগিয়েছিলাম। কাল ফোন ট্যাপ করতে করতে বিজয় শুনতে পেয়েছে হিন্দিতে কে যেন কাকে বলছে, ধান বাত আ যাইয়ে, तुरंत ডিসিশন লেনা হ্যায়, নেহি তো বহুত ঝামেলা হো যায়গা। অপরপক্ষে থেকে কেউ একজন বলছে, मैं आ नहीं पाऊंगा, दादाजी के साथ बातचीत हुआ, संडे को दादाजी वहाँ पहुँच जाएंगे, डिसीजन वो ही लेंगे, तब तक संभाल लीजिए। সঞ্জয় বলল, আর কিছু শুনতে পেয়েছে? বিপুল বলল, না স্যার, তারপর লাইন কেটে গেছে। কোন বাড়ির থেকে ফোন হয়েছিল সেটা ধরা গেছে? বিপুল বলল, না, ঠিক সেই সময়ে দুটো বাড়ির টেলিফোনে কথা হচ্ছিল, তাই জন্য বিজয় ধরতে পারেনি। কিন্তু বিজয় বলল গলাটা ছিল একটু ভারী। সঞ্জয় বলল, ঠিক আছে, বাড়ির ওপর নজর রাখ, জানতে হবে কারা কথা বলছে, দাদাজি বা কে, আর ধানবাদ যাওয়ার ব্যাপারটা কি? বিপুল বলল, স্যার, আর একটা ফোন ট্যাপ হয়েছে সুপ্রিয়ার। কে একজন অনন্ত তাকে ফোন করে দেখা করতে চেয়েছিল, সুপ্রিয়া মানা করেছে। বিপুল বলল, স্যার, অনন্তর মোবাইল টাওয়ার শ্রীরামপুর এলাকার। সঞ্জয় বলল, খবর নে, শ্রীরামপুরে সুপ্রিয়ার বাপের বাড়ি না? ভালো করে যান, ওর ঠিকানার ব্যবস্থা কর আর গিয়ে দেখা কর। সঞ্জয় মৌপিয়ার কাছ থেকে ওদের বাপের বাড়ির ঠিকানা আগেই নিয়ে রেখেছিল। সেই ঠিকানা বিপুলকে টেক্সট করে দিল, তারপরে ফোন করে বলল, তুই নিজে যা, শ্রীরামপুরে গিয়ে খবর নে, আর অনন্তর সঙ্গে কথা বল, জিজ্ঞেস কর ও কেন ফোন করেছিল। ঠিক সেই সময়ে চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলো সঞ্জয়ের মা। তার মা বলল, তুই যে বলেছিলি বিয়ের কদিন একটু শান্তশিষ্ট থাকবি, তা এসব কি হচ্ছে বলতো? সামনে বিয়ে, আমি কত দিক সামলাবো? তুই এত ব্যস্ত দেখে আজকে তো অঞ্জিকে বাজারে পাঠিয়েছি। সঞ্জয় বলল, বেশ করেছো মা, কিন্তু আমি কি করব বলো তো, তোমার উঠবি বৌমার হুকুম, তাই তো কেসটা নিলাম, নলে কিন্তু নিতাম না। সঞ্জয় বলল, মা, অঞ্জি বাজার থেকে ফিরলে একটু আমার সঙ্গে দেখা করতে বলো। সঞ্জয়ের ডাক পেয়েই অঞ্জি ঘরে ঢুকতেই সঞ্জয় বলল, হ্যাঁ রে, তোর কোন বন্ধু কাজ করে না সিটিএসে? ওকে বলতো রোহন সান্যাল সম্বন্ধে আমাকে একটু খবরাখবর দিতে, মানে কীরকম চরিত্র থরিত্র। আর গত বুধবারের আগের বুধবার রোহন অফিস থেকে কটায় বেরিয়েছে, এই খবরটা আমার পক্ষে খুব প্রয়োজনীয়। অঞ্জন বলল, সব খবরই তো পাওয়া যাবে রে, কিন্তু তোর ফি থেকে আমাকে কত ভাগ দিবি বল? সঞ্জয় বলল, আমার ফি কে দেবে তার ঠিক নেই, তো ভাগ তোর উঠবি বৌদির কাছে চেয়ে নিস। পরের দিন বিপুল যখন শ্রীরামপুর পৌঁছালো তখন বেলা 12টা। ঠিকানা খুঁজে যখন অনন্তর সঙ্গে দেখা হলো তখন প্রায় বিকেল গড়িয়ে গেছে। অনন্ত বিপুলকে দেখে একটু অবাক, বলল, আপনি কি পুলিশের লোক? বিপুল বলল, না, আমি সুপ্রিয়ার শ্বশুর বাড়ির তরফের লোক। প্রভাস নিখোঁজ হওয়াতে বাড়ির সবাই খুব শকড, তাই আমি একটু খোঁজ নিচ্ছি। বিপুল প্রথম প্রশ্ন করল, আচ্ছা, সুপ্রিয়াকে আপনি কিভাবে চেনেন? অনন্ত বলল, আমরা তো প্রায় একই পাড়ায় ছোটোর থেকে মানুষ হয়েছি, আমি ভালো ফুটবল খেলতাম, হয়তো সেই জন্য সুপ্রিয়া আমার ফ্যান ছিল। বিপুল এবার সরাসরি প্রশ্ন করল, আচ্ছা, আপনি কেন ফোন করেছিলেন সুপ্রিয়াকে দেখা করার জন্য? অনন্তর মুখটা এবার একটু গম্ভীর হলো, বলল, সুপ্রিয়া তো আমাকে মানা করলো, অথচ বলুন তো টেলিফোনে কি সব কথা বলা যায়? বিপুল বলল, কি কথা?
অনন্ত বলল, দেখুন আমি ভুল করতে পারি, কিন্তু আমার মনে হয় আমি ভুল দেখিনি। বিপুল বলল, কি দেখেননি? তখন অনন্ত বলল, গত শনিবার আমি ধানবাদ গিয়েছিলাম একটা ইন্টারভিউ দিতে। স্টেশনে আমি প্রভাসকে দেখি। সে খুব অসুস্থ ছিল, তাকে ঘিরে ছিল 2-3 জন লোক। আপনি কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করেননি? অনন্ত বলল, না, লোকগুলো আমার কৌতূহল দেখে আমাকে কেমন এড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে গেল। আপনি কি শিওর ওটা প্রভাস? অনন্ত বলল, মোটামুটি শিওর, কারণ প্রভাসকে তো আমি অনেকবার দেখেছি, শ্রীরামপুরে মাঝে মধ্যেই আসতো। বিপুল বলল, আচ্ছা, যে লোকগুলো প্রভাসকে ঘিরে ছিল তারা কি বাঙালি? তখন অনন্ত বলল, না, 2-3 লোক ছিল, তারা বিশাল দেহী, শার্ট প্যান্ট পরা, একজনের চোখে কালো গগলস, আরেকজনের কপালে একটা কাটা দাগ। অনন্ত বলল, বিপুলবাবু, সুপ্রিয়াকে আমি এ কথাটা বলতেই চেয়েছিলাম, যদি এই সূত্র ধরে এগোনো যায়, যদি প্রভাসবাবুকে খুঁজে পাওয়া যায়, কিন্তু সুপ্রিয়া মানা করে দিল। আমি কি করব বলুন? বিপুল বলল, আপনার কোনো দোষ নেই, তবে আমরা চেষ্টা করছি, যদি কোনো ভালো খবর পাই নিশ্চয়ই আপনি জানতে পারবেন। অনন্তর সঙ্গে দেখা করে বেরোনোর সময় হঠাৎ করে বিপুল জিজ্ঞেস করলো, আচ্ছা, সুপ্রিয়ার কোন মামাতো ভাই ছিল না? তার সঙ্গে সুপ্রিয়ার ঘনিষ্ঠতা কেমন ছিল? অনন্ত বলল, দেখুন, মিথ্যে বলবো না, আমি সুপ্রিয়াকে মনে মনে পছন্দ করতাম। শ্রীরামপুরে অনেকেই ওকে পছন্দ করত, কিন্তু সুপ্রিয়ার সঙ্গে ওই মামাতো ভাইটির, ওর যে কি নাম এখন আমার মনে নেই, ঘনিষ্ঠতা একটু বেশি ছিল, যেটা দেখে এককালে আমি হিংসে করতাম। তবে ওসব এখন ভুলে যান, এসব পুরনো কথা, যদি আপনার কোনো কাজে লাগে তাই বললাম। এরপরে বিপুল একটা রিক্সা নিয়ে শ্রীরামপুর স্টেশনে এসে হাওড়ার ট্রেন ধরল। হাওড়া থেকে একটা ট্যাক্সি নিয়ে সোজা সঞ্জয়ের বাড়ি। সঞ্জয় তখন টিভিতে নিউজ শুনছিল। বিপুল আসতেই নিচে এলো। সঞ্জয়ের মনে হলো বিপুল বেশ উত্তেজিত। প্রশ্ন করল, কি বিপুল স্যার, এত উত্তেজনা কিসের? মনে হচ্ছে ধানবাদের গল্প কিছু আছে। বিপুল অবাক হলো, তাকালো সঞ্জয়ের দিকে, বলল, আপনি জানলেন কি করে? সঞ্জয় বলল, তোমার মুখ দেখেই তো মনে হচ্ছে। তারপর বিপুল আস্তে আস্তে অনন্তর সঙ্গে হওয়া সব কথা সঞ্জয়কে বলল, আর বলল সঞ্জয় দেখেছিল প্রভাসকে ধানবাদ স্টেশনে, আর সেই কথাটাই সে সুপ্রিয়াকে জানাতে চেয়েছিল। শুনে টুনে সঞ্জয় বলল, এবার কিন্তু আমাদের ডেস্টিনেশন ধানবাদ। দাঁড়া, অঞ্জি ফিরলে ওর কাছেও একটা খবর আছে। বিপুল হাসলো, বলল, আপনি অঞ্জনদাকেও কাজে লাগিয়েছেন? সঞ্জয় বলল, যেখান থেকে যা পাওয়া যায়, মন্দ কি। ঠিক সময়ে ফিরল অঞ্জন। সঞ্জয়ের হাতে একটা চিরকুট দিয়ে বলল, তোর যা জানার সব এখানে আছে, বুঝেছিস? কাগজটার উপর চোখ বুলিয়ে হাসল সঞ্জয়, বলল, বিপুল, কাল সকালের ডেস্টিনেশন কিন্তু ধানবাদ। তুমি তৈরি হয়ে থেকো, তোমাকে আমি তুলে নেব। ধানবাদে সঞ্জয়ের বন্ধু আছে, পুলিশে কাজ করে, ভালো র্যাঙ্কে, ডিএসপি র্যাঙ্ক, নাম শৈবাল দত্ত। রাতেই সঞ্জয় তাকে সব কথা জানালো। শৈবাল বলল, তুই চলে আয়, তারপর এখানে দেখছি। সঞ্জয় আর বিপুল যখন ধানবাদ স্টেশনে নামলো, দেখলো স্টেশনে দাঁড়িয়ে আছে স্বয়ং শৈবাল দত্ত। শৈবাল জোর করে সঞ্জয়কে নিয়ে গেল নিজের বাড়ি, মানে কোয়ার্টারে। গাড়িতে যেতে যেতে সঞ্জয় প্রভাস ভৌমিকের ঘটনাটা জানালো শৈবাল দত্তকে। শৈবাল দত্ত বলল, দুবার ধানবাদের কথা শুনেই তুই ধানবাদে চলে এলি? সঞ্জয় বলল, ঠিক তাই, এতে আমার কোনো সন্দেহ নেই যে প্রভাস ধানবাদে আছে। শৈবাল বলল, যদি তাই হয়, তুই কি করে বুঝতে পারছিস যে প্রভাসবাবুকে ওরা এখনো বাঁচিয়ে রেখেছে, মেরে ফেলেনি? সঞ্জয় বলল, না, টেলিফোনের কথোপকথন থেকে ধারণা হচ্ছে রবিবারের আগে ওরা কোনো ডিসিশন নেবে না। আর যদি ওকে আগেই মারতো, তোদের কাছে তো খবর আসতো আনআইডেন্টিফাইড ডেড বডির ব্যাপারে। সেরকম কোনো রিপোর্ট আছে নাকি?
শৈবাল বলল, এরকম দুটো কেস আছে, কিন্তু তারা বাঙালি নয়। সঞ্জয় বলল, তাহলে আমার অনুমান ঠিক। তবে আমার ধারণা আগামীকাল দাদাজি বলে যে লোকটা আসবে সে নেবে চরম ডিসিশন। তার আগেই আমাদের কিছু করতে হবে। শৈবাল দত্ত বলল, দাদাজি বলে কোনো ক্রিমিনালের নাম তো আমাদের রেকর্ডে নেই। সঞ্জয় বলল, ওটা কোড ল্যাঙ্গুয়েজও হতে পারে। সঞ্জয় শৈবাল দত্তকে একটা টেলিফোন নাম্বার দিল। বলল, দেখ, এই নাম্বারে তোকে কথা বলে বার করতে হবে দাদাজির সম্বন্ধে কোনো ছোটোখাটো ইনফরমেশন। সঞ্জয় নাম্বারটা শৈবাল দত্তকে দিতেই শৈবাল দত্ত সেই নাম্বারে ফোন করল। সেখানের কথোপকথন হলো প্রায় এই রকম। मैं दादाजी का खास आदमी हूँ, मेरा नाम रामू है, आप हमें नहीं पहचानते, लेकिन हम भी हैं ड्यूटी में। क्या करना है, दादाजी ने पूरा बात बता दिया क्या? ও প্রান্ত থেকে কেউ বলল, दादाजी कल शताब्दी में आएंगे, ठीक है, आदमी रहेंगे स्टेशन पर, कुछ परवाह नहीं। তারপরেই শৈবাল দত্ত ফোন ছেড়ে দিল। পুরো কথোপকথন টেপ হয়ে গেল। পুরোটা আরেকবার শোনার পর সঞ্জয়ের মুখে হাসি ফুটল। বলল, কাল দাদাজিকে অভ্যর্থনা আমাদেরও জানাতে হবে। স্টেশনে গিয়ে চোখ কান খোলা রেখে বুঝতে হবে দাদাজিকে। শৈবাল একটু অবাক হয়ে বলল, স্টেশনে তো বহু লোক নামবে, তার মধ্যে চিনবে কি করে দাদাজিকে? সঞ্জয় হাসল, বলল, ব্রাদার, চোখ কান খোলা রাখলে অনেক কিছুই পারা যায়। সেদিন শৈবালের অফিস ছুটির পর বিকেল আর সন্ধেটা সঞ্জয়রা ধানবাদ শহরটা ঘুরে কাটালো। পরদিন ঠিক সময় স্টেশনে হাজির। শৈবাল দত্ত আছে প্লেন ড্রেসে। যে গাড়িটা নেওয়া হয়েছে সেটাও পুলিশের নয়। ট্রেন রাইট টাইমে ঢুকলো। সঞ্জয়ের চোখ ঘুরছে। হঠাৎ লক্ষ্য করলো জনা দুই বিশাল দেহী লোক একটা কামরায় উঠে গেল। তাদের একজনের চোখে কালো গগলস আর একজনের কপালে কাটা দাগ। অল্প পরেই তারা নামলো দুটো বিশাল আকারের ব্যাগ নিয়ে, আর তাদের পিছু পিছু নামলো বছর 35-36-এর একটা লোক। তারও বিশাল দেহ, কিন্তু হাইট একটু কম। সঞ্জয় শৈবালকে ইশারা করলো ওদের ফলো করতে। স্টেশনের বাইরে এসে ওই তিনজন একটা অপেক্ষামান অ্যাম্বাসেডারে উঠল। সঞ্জয়রাও নিরাপদ দূরত্ব রেখে আরেকটা গাড়িতে উঠল অ্যাম্বাসেডারকে ফলো করার জন্য। গাড়িটা শহর ছাড়িয়ে ভুলির রাস্তা ধরল। ভুলি ধানবাদ থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। জায়গাটা বেশ ফাঁকা, রাস্তা সমতল নয়, উঁচু নিচু এবড়ো খেবড়ো। কিছু দূরে বিরাট এলাকা জুড়ে একটা মেটালজিক্যাল প্ল্যান্ট। জায়গাটার মাঝখান দিয়ে চলে গেছে গ্র্যান্ড কর্ড লাইন। ওই গ্র্যান্ড কর্ড লাইন দিয়ে রাজধানী এক্সপ্রেস, ভায়া ধানবাদ, দুন এক্সপ্রেস ইত্যাদি চলাচল করে। ভুলি থেকে পূব দিকে পাহাড়ের সারি দেখা যায়। তার মধ্যে সবচেয়ে উঁচু পরেশনাথ পাহাড়। পরেশনাথের পাহাড়ের মাথায় পরেশনাথ মন্দির। পরেশনাথ পাহাড়ের কাছেই বিখ্যাত তোপচাচি লেক। ভুলিতে এসে অ্যাম্বাসেডারটা থামলো একটা দোতলা বাড়ির সামনে। বেশ বড় বাড়ি, সামনে লন, ফুলের বাগান। গেটে দুজন উর্দি পরা দারোয়ান, তাদের হাতে বন্দুক। লোকগুলো নেমে বাড়ির ভেতরে ঢুকে গেল। ড্রাইভার গাড়িটাকে গ্যারেজে ঢোকালো। সঞ্জয় বলল, শৈবাল, বাড়িটার ওপরে নজর রাখো 24 ঘন্টা, কিন্তু অ্যাকশন আমাদের আজ সন্ধ্যেতেই নিতে হবে। আমার মনে যতদূর সম্ভব ওরা লোকটাকে কিডন্যাপ করে এখানেই এনে রেখেছে। শৈবাল বাড়িটার আশেপাশে দুটো প্লেন ড্রেসের পুলিশ মোতায়েন করে দিল। তারপর তারা ফিরে গেল শৈবালের কোয়ার্টারে। খাওয়া দাওয়া করে তারা আবার ফিরে আসবে খানিকক্ষণের মধ্যেই। কিছুক্ষণ বাদে শৈবালের মোবাইলে একটা ফোন আসলো। ফোনটা ধরার পর কথাবার্তা শেষে ফোনটা রাখলো। তারপর সঞ্জয়কে বলল, ফোনটা এসেছিল ভুলির ওই বাড়িটা থেকে। যে নজরদারি দিচ্ছে সে দেখেছে সেখানে কোনো মহিলা নেই। 2 কি 3 পুরুষ আর একজন অসুস্থ লোককে তারা দেখেছে। হঠাৎ সঞ্জয়ের মুখে হাসির রেখা ফুটল, আর মনে মনে ভাবলো তার অ্যাজাম্পশন তাহলে ভুল নয়। বলল, শৈবাল, আজ রাত
9টার মধ্যেই কিন্তু আমরা ভুলির বাড়িতে অভিযান চালাবো, ব্যবস্থা নে। শৈবাল বলল, কোনো চিন্তা নেই, ব্যবস্থা হয়ে যাবে, তবে দেখিস অভিযানটা যেন রং টার্গেট না হয়। কোনো নিরীহ লোকের বাড়িতে রেড হলে কিন্তু আমার চাকরি চলে যাবে। সঞ্জয় বলল, মা ভই, ঠিক রাস্তাতেই যাচ্ছি, একটা সার্চ ওয়ারেন্ট বার কর। শৈবাল বলল, কি গ্রাউন্ডে? সঞ্জয় বলল, একজন লোককে আনলফুলি এবং ইল্লিগালি ডিটেন করে রেখেছে এবং যে কোনো মুহূর্তে তার লাইফ রিস্ক আছে। সঞ্জয়ের পরিকল্পনা মতোই সমস্ত কাজ হলো। রাত 9টার আগেই পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলল বাড়িটা। ঠিক 9টায় সে বাড়িতে ঢুকলো সঞ্জয়, তার সাথে শৈবাল, বিপুল, আরও 2-3 জন পুলিশ অফিসার আর কনস্টেবল। পাশের দুটো বাড়ি থেকে 2 জন মালিককেও নেওয়া হলো সার্চের সাক্ষী থাকার জন্য। নির্দিষ্ট বাড়িটার মালিক যুগল প্রসাদ। কাজের লোক তাকে খবর দিতেই যুগল প্রসাদ হিন্দিতে যা বলল, বাংলা করলে দাঁড়ায়, আমার বাড়িতে কাউকে আটকে রাখা হয়নি, আমি একজন শরীফ আদমি, আমাকে আপনারা যদি কোনোভাবে ফাঁসান তো আমি আপনাদের দেখে নেব। যুগল প্রসাদের কথায় শৈবাল দত্ত আর অন্য পুলিশ অফিসাররা ঘাবড়ে গেলেও সঞ্জয়ের মুখে কিন্তু হাসি ছিল। বলল, মিস্টার প্রসাদ, আমাদের সার্চ তো করতে দিন, তারপর না হয় আমাদেরকে দেখবেন। যুগল প্রসাদ খানিকটা বিরক্ত হয়ে বলল, যেখানে আমি বলছি কেউ নেই সেখানে কেন সার্চ? সঞ্জয় বলল, কারণ আপনার কথা আমরা বিশ্বাস করি না। যুগল প্রসাদ বলল, ঠিক আছে, সার্চ করুন, তারপর তার ফল আপনাদেরই ভোগ করতে হবে। পুলিশের অনেক অনেক বড় বড় আদমির জান পেহচান আছে আমার সাথে। সারা বাড়ি তন্ন তন্ন করেও কাউকে খুঁজে পাওয়া গেল না। তারপর সঞ্জয় বলল, বাড়ির 4-5টা সার্চ করা দরকার, কিন্তু তাতেও সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। সবাই হতাশ হয়ে পড়ল। ঠিক সেই সময়ে সঞ্জয়ের নজরে পড়ল বাড়ির পিছন দিকে একটা বিশাল লোহার ঢাকনা, আর তার মাঝে মাঝে ছোট ছোট অসংখ্য ছিদ্র। সঞ্জয় প্রশ্ন করল, ওটা কিসের ঢাকনা? যুগল প্রসাদ বলল, ওটা জলের ট্যাঙ্কের ঢাকনা। সঞ্জয় বলল, বাড়ির উত্তর দিকে তো জলের ট্যাঙ্ক দেখলাম, আপনার বাড়িতে কটা ট্যাঙ্ক? লোকটি বলল, 2টো। সঞ্জয় এগিয়ে গেল সেই ট্যাঙ্কের দিকে। যুগল প্রসাদ হা হা করে তেড়ে এলেন, বললেন, আরে আরে আরে, আমার বাড়ির জল আপনারা নোংরা করবেন না। সঞ্জয় চিৎকার করে বলল, শৈবাল, আর দেরি নয়, ঢাকনা খোলো। ঢাকনা উঠতে দেখা গেল ভেতরে একটা সিমেন্টের বাঁধানো সিঁড়ি। সঞ্জয় বলল, কি যুগল প্রসাদ, কোথায় জল? এ তো সিঁড়ি। হঠাৎ দেখা গেল যুগল প্রসাদের মুখ ফ্যাকাশে। সঞ্জয় শৈবাল দত্তকে বলল, শৈবাল, আগে 2টো কনস্টেবল নামা, বন্দুক হাতে, তারপর আমরা পিছনে নামছি। তাই হলো, কিন্তু বাধা দিল না কেউ। সিঁড়ি দিয়ে নেমে ওরা একটা বারান্দার মতো জায়গায় আসলো। তার পাশে 2টো ঘর, এক পাশে বাথরুম। শৈবাল দত্ত বললেন, এখানে ঢুকলে মানুষ তো অক্সিজেনে মারা যাবে। সঞ্জয় বলল, না, এ ব্যবস্থা করাই আছে। ওরা দেখলো একটা ঘরে আলো জ্বলছে আর লোকের কথাবার্তা পাওয়া যাচ্ছে। সঞ্জয় দরজা ঠেলে আগে ঢুকে পড়ল ঘরটার মধ্যে। সেখানে শুয়ে আছে রোগা একটা লোক, তাকে ঘিরে আছে জোনা 4 জন লোক। একজনের হাতে আছে ইঞ্জেকশনের সিরিঞ্জ। সঞ্জয় ঢুকতেই চমকে উঠল লোকগুলো। তারপর চমকানো ভাব কাটতে না কাটতেই তেড়ে এলো তারা সঞ্জয়ের দিকে, কিন্তু পেছনে পুলিশ থেকে তারা থমকে গেল। সঞ্জয় এগিয়ে গেল বিছানায় শোয়া লোকটার দিকে, এক পাশে কাত হয়ে শুয়ে আছে। সঞ্জয় তার মুখটা ঘুরিয়ে সোজা করে দেখে আনন্দে চিৎকার করে বলল, এই তো, এই তো প্রভাস ভৌমিক। বিছানায় শোয়া লোকটার দুর্বল গলায় বলল, হ্যাঁ, আমি প্রভাস ভৌমিক। আপনি কে? আমাকে বাঁচান, এরা আমাকে মেরে ফেলবে। সঞ্জয় বলল, আমরা আপনাকে বাঁচাতেই এসেছি। বলেই সঞ্জয় শৈবাল দত্তকে বলল, শৈবাল, এদের অ্যারেস্ট করো, অল পিপলস অফ দিস হাউস। ওই কম্পাউন্ডারটাকেও একবারে ইঞ্জেকশনের সিরিঞ্জ সমেত, ওতে নিশ্চয়ই ক্যাম্পোজ বা ওই জাতীয় কোনো ঘুমের ওষুধ আছে। যুগল প্রসাদ সমেত সবাইকে গ্রেপ্তার করা হলো। তার মধ্যে অনন্তর দেখা লোক 2টোও ছিল।
কম্পাউন্ডারের হাতের সিরিঞ্জ ছাড়া আরও একটা সিরিঞ্জ পাওয়া গেল। সবই সিজ করা হলো। সঞ্জয় বলল, শৈবাল, প্রভাস ভৌমিককে বাইরে আনার ব্যবস্থা করো। বেচারার আজকেই ছিল শেষ দিন, যদি আমরা না এসে পড়তাম। শৈবাল অবাক, বলে শেষ দিন? সঞ্জয় বলল, হ্যাঁ, আজকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওরা ওকে ভুলি গ্র্যান্ড কট লাইনের মধ্যে ফেলে দিত, তারপর যা হওয়ার হতো। কলকাতার আসল কালপিটের কাছ থেকে ওই বার্তা নিয়েই তো এসেছিল যুগল প্রসাদ। কি দাদাজি, তাই তো? দাদাজি শুনে চমকে উঠল যুগল প্রসাদ, কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, বাঙালি দোস্ত হামকো ফসা দিয়া। সঞ্জয় বলল, বাঙালি দোস্তকে? চুপ করে ঠোঁট টিপে রইল যুগল প্রসাদ। সঞ্জয় বলল, আপনি না বললে কি হবে? কথা ঠিক বার করব। কিন্তু যুগল প্রসাদ কোনো কথাই বলল না। সঞ্জয়ের নির্দেশে প্রভাস ভৌমিকের উদ্ধারের ঘটনা চেপে যাওয়া হলো। এমনকি প্রভাসের বাড়িতেও জানানো হলো না। দুষ্কৃতীদের ধানবাদের কোর্টে তোলা হলো পরের দিন। কিন্তু কলকাতায় আরও কিছু তদন্ত আর আসল অপরাধী শনাক্ত করার স্বার্থে কোর্টের নির্দেশে দুষ্কৃতীদের 7 দিনের পুলিশ হেফাজতে রাখা হলো। মোট 5 জন দুষ্কৃতীর মধ্যে যুগল প্রসাদ আর কম্পাউন্ডার ছাড়া বাকি 3 জনেরই ক্রিমিনাল রেকর্ড আছে। প্রভাস ভৌমিককে রাখা হয়েছে একটা নার্সিংহোমে ট্রিটমেন্টের জন্য। সেখানে আছে পুলিশ পাহারা। ডাক্তার বলেছে অন্তত 3 দিন তাকে যথেষ্ট অবজারভেশনে রাখা হবে। ঘন ঘন ঘুমের ওষুধ আর অতিরিক্ত স্বল্পাহারের জন্য তার শরীরের অবস্থা খুব খারাপ। সেই দিন রাতেই সঞ্জয় আর বিপুল ফিরে এলো কলকাতায়। পরদিন সকালেই তারা ছুটল গড়িয়াহাটের লোকাল থানায়। ওখানকার ইনচার্জ শিশির রুদ্র সঞ্জয়কে ভালোই চেনে। আগের 2টো কেসের সূত্র ধরে তার সাথে ভালোই আলাপ হয়েছে তার। সঞ্জয় আনুপার্বিক সমস্ত ঘটনা বলে জানালো, আজ 9:30 নাগাদ আসল কালপিটকে গ্রেপ্তার করতে হবে, না হলে হয়তো অপরাধী হাতছাড়া হয়ে যাবে চিরদিনের মতো। হয়তো বিদেশেও পাড়ি দিতে পারে। একটা গ্রেপ্তারি পরোয়ানা জোগাড় করতে হবে। শিশির রুদ্র বললেন, কোনো চিন্তা নেই, সব ব্যবস্থা করছি। এই অপহরণ নিয়ে তো পুলিশ মহলে খুব তোড়জোড় চলছে। আপনি যে কেসটা হাতে নিয়েছেন সেটা অবশ্য আমি জানতাম না। আপনাকে আগাম কনগ্রাচুলেশন। তবে আমি জানি আপনি ব্যর্থ হবেন না। যেহেতু নিখোঁজের ডায়েরি করা হয়েছিল যাদবপুর থানায়, তাই সেখানেও জানাতে হলো। ওখান থেকে আসলো 2 জন অফিসার। পুলিশ টিম নিয়ে সঞ্জয় আর বিপুল যখন গোলপার্কের প্রিয়ব্রত সান্যালের বাড়ি পৌঁছলো তখন রাত 9:30। রোহন সান্যাল সবে অফিস থেকে ফিরেছে। অফিসের পোশাক তখনও ছাড়েনি। বিপুল কলিং বেল টিপতেই রূপসা এসে দরজা খুলে বিপুলের পাশে সঞ্জয়কে দেখে চমকে উঠল। বলল, আরে মিস্টার চক্রবর্তী, কি খবর? হঠাৎ এত রাতে আমাদের বাড়ি? সঞ্জয় বলল, একটা অপ্রিয় কাজ করতে এসেছি। আপনার দাদা ফিরেছে? রূপসা বলল, হ্যাঁ, এই তো 2-3 মিনিট আগে। কিন্তু কি ব্যাপার, দাদার খোঁজ কেন? সঞ্জয় বলল, আমাদের কি ভিতরে ঢুকতে দেবেন না? আগে ভেতরে ঢুকতে দিন, আপনার দাদাকে ডাকুন। রূপসা পাশে সরে গেল। সঞ্জয়, বিপুল আর পুলিশের টিম ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে টিভি চলছে। প্রিয়ব্রত সান্যাল আর মালবিকা সান্যাল টিভি দেখছেন। সঞ্জয়দের ভেতরে ঢুকতে দেখে তারাও চমকে উঠলেন। প্রিয়ব্রত বলল, কি ব্যাপার, পুলিশ কেন? সঞ্জয় বলল, রোহানকে ডাকুন। তার গলা যথেষ্ট গম্ভীর। কিছুক্ষণের মধ্যেই রোহান বাইরে এলো। কথাবার্তার আওয়াজ শুনেই সে বেরিয়ে এসেছিল। পুলিশ দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সঞ্জয় রোহনের দিকে তাকিয়ে বলল, কি মিস্টার সান্যাল, প্রভাস ভৌমিককে কিডন্যাপ করার জন্য আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। রোহন সান্যালের মুখ থেকে যেন সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। তবু নার্ভ না হারিয়ে চিৎকার করে বলল, কি উল্টোপাল্টা বলছেন আপনি মিস্টার চক্রবর্তী? এ ব্যাপারে আমার কি স্বার্থ? রূপসাও পিছন থেকে বলল, মিস্টার চক্রবর্তী, আপনার কোথাও ভুল হচ্ছে। দাদার সঙ্গে এই কেসের কি সম্পর্ক? প্রিয়ব্রত সান্যালের মুখও ফ্যাকাশে। তিনি বললেন, এসব তো অসম্ভব, আপনারা কি বলছেন?
সঞ্জয় বলল, না মিস্টার সান্যাল, কোথাও ভুল হচ্ছে না, আমরা ঠিক লোককেই ধরেছি। মিস্টার রুদ্র, রোহন সান্যালের হাতে দুটো সেলফোন আছে, দুটোকে আপনি এভিডেন্স রূপে নিন, আদালতে লাগবে। কি মিস্টার রোহন সান্যাল, দাদাজিকে চেনেন? দাদাজি দলবল সহ গতকাল ধানবাদে ধরা পড়েছে। প্রভাস ভৌমিক নার্সিংহোমে আছে, চিকিৎসা চলছে। ধানবাদের লোকজনের সঙ্গে আপনার কথাবার্তা আমরা টেপ করেছি। তবে গতকাল যার সাথে আপনার কথা হয়েছিল সে কিন্তু পুলিশের লোক, বুঝেছেন, শৈবাল দত্ত। আর বেশি কিছু চিন্তা করবেন না, দাদাজি আপনাকে শনাক্ত করবে। রোহন সান্যালের যেন সব শক্তি শেষ, সে বসে পড়ল। তার দুই পাশে দাঁড়ালো দুজন কনস্টেবল, তার হাতের মোবাইলগুলো সিজ করা হলো। রূপসা কেঁদে উঠল, বলল, না না, এটা অসম্ভব, আপনারা ভুল করছেন। সঞ্জয় রূপসার দিকে ঘুরে গিয়ে বলল, মিস সান্যাল, একদিন আপনি আমাকে হিন্টসটা দিয়েছিলেন। সুপ্রিয়াকে বিয়ে করতে চেয়েছিল আপনার দাদা, কিন্তু সুপ্রিয়ার হয়ে গেল বিয়ে প্রভাস ভৌমিকের সঙ্গে। এটা রোহন সান্যাল মেনে নেয়নি। শেষ চেষ্টা করেও সে বিয়েটা বন্ধ করতে পারেনি, কারণ রোহন বিয়ে বন্ধ করার হুমকি দিলেও সুপ্রিয়া রাজি হয়নি। তখন থেকেই তিনি প্রতিহিংসার আগুনে জ্বলছেন। তার ফল হলো এই কিডন্যাপিং। তবে কিডন্যাপিং এর ব্যাপারটা মৃত্যু তো শেষ হতে যাচ্ছিল, লাস্ট মোমেন্টে আমরা সেটা চেষ্টা করে বন্ধ করেছি। একটা জীবন বেঁচে গেছে। মিস সান্যাল, ভালো এই কাজটা করার জন্য আমি বা আমার দলের কেন শাস্তি হবে বলতে পারেন? আর রোহন বাবু, আপনাকে আমি যখন জিজ্ঞেস করেছিলাম অফিস থেকে আপনি কটায় ফিরেছেন, সেদিন আপনি মিথ্যে বলেছিলেন। আপনি সেদিন অফিস থেকে 6:30টার মধ্যে বেরিয়ে যান। এসে আপনি দাঁড়িয়েছিলেন এই গোল পার্কের মোড়ে, আর আপনার লোকেদের চিহ্নিত করে দিয়েছিলেন প্রভাস বাবুকে, যাতে তারা ঠিকমতো লোককে কিডন্যাপ করতে পারে, তাই তো? আপনার চোখ দেখেই আমি ধরেছিলাম সেদিন আপনি মিথ্যা বলছেন, কিন্তু সেদিন আমার কাছে কোনো প্রমাণ ছিল না, আজ আছে। রূপসা চুপ, কারো মুখে কোনো কথা নেই। ঘরে একটা পিন পড়ার শব্দও যেন শোনা যাবে, তেমনই নিস্তব্ধতা। সঞ্জয় ভাঙল সেই নিস্তব্ধতা, বলল, চলুন মিস্টার রুদ্র, আমরা এবার এগোই। সঞ্জয়, বিপুল সহ পুলিশ টিম বিদায় নিল অপরাধী সমেত। থানায় ফিরে নিজের গাড়ি নিয়ে সঞ্জয় গেল যাদবপুরে, সঙ্গে বিপুল। বেল বাজাতেই দরজা খুলল সুপ্রিয়া। তার পেছনে দাঁড়িয়ে সুভাষ ভৌমিকের স্ত্রী। সঞ্জয়কে দেখে সকলের চোখ মুখে উদ্বিগ্ন অবস্থা। সুভাষ ভৌমিকই প্রথম প্রশ্ন করলেন, কি বাবা, কোনো খবর পেলে? সঞ্জয় বলল, আমাদের ভেতরে আসতে দেবেন না। সুপ্রিয়া বলল, আরে শিওর, আসুন আসুন। ড্রয়িং রুমে বসল সঞ্জয়। প্রথমে সুখবরটা দিই, প্রভাসবাবুকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি ধানবাদের একটা নার্সিংহোমে চিকিৎসাধীন আছেন। কিডন্যাপ যারা করেছিল তারাও ধরা পড়েছে। তবে খারাপ খবর হচ্ছে, এই যে মূল কালপ্রিট, আপনাদের অতি পরিচিত লোক রোহন সান্যাল। সুপ্রিয়া এতক্ষণ দাঁড়িয়েছিল, বসে পড়ল। সুভাষ ভৌমিক বললেন, কি বলছো বাবা তুমি? এবার বিপুল জবাব দিল, স্যার যা বলছেন সত্যি, রোহনবাবুকে এখনই ধরা হয়েছে। উনি এখন গড়িয়াহাট লকআপে, কাল কোর্টে তোলা হবে। সুপ্রিয়ার মুখে কোনো ভাষা নেই। সুভাষ ভৌমিক প্রথম প্রশ্ন করলেন, কিন্তু বাবা, সঞ্জয়, রোহন কেন এই কাজ করলো? সঞ্জয় বলল, সংক্ষেপে বলছি, হিংসা বা প্রতিহিংসা দুটোর থেকেই করেছে। রোহন চেয়েছিল সুপ্রিয়াকে বিয়ে করতে, কিন্তু সুপ্রিয়া তাতে রাজি হয়নি। তাই চেয়েছিল প্রভাসকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। তবে আপনার বৌমাটি কিন্তু খাঁটি। ব্যাপারটা ছিল একেবারেই একতরফা। বিয়ের আগে যখন রোহন ফোনে সুপ্রিয়াকে বলে প্রভাসকে বিয়ে না করতে, তার জন্য অপেক্ষা করতে, তখন সুপ্রিয়া তাকে প্রত্যাখ্যান করে। কি সুপ্রিয়া দেবী, আমি ঠিক বলছি তো? সুপ্রিয়া ঘাড় নাড়ল, বলল, হ্যাঁ ঠিক। সুপ্রিয়া দেবী বিয়ের ব্যাপারে বাবা মার ওপরই নির্ভরশীল ছিলেন। যাক, আপনারা কালকে ধানবাদে যান, বৃহস্পতিবার নাগাদ প্রভাসবাবুকে ছেড়ে দেওয়া হবে। বিপুল, তুমি ওনাদের নার্সিংহোমের ঠিকানাটা দিয়ে দাও। বিপুল এক টুকরো কাগজ সুভাষ ভৌমিকের হাতে দিল। সঞ্জয় এবার উঠে দাঁড়ালো, বলল, আমরা এবার আসি।
ওরা উঠে দাঁড়িয়ে সঞ্জয়ের হাত ধরে আবার আগের মতো বলল, এসো বাবা এসো, তুমি যা করলে তার তুলনা নেই, আমরা তোমার কৃতজ্ঞ, প্রভাস ফিরলে তোমার ফিসটা আমরা পাঠিয়ে দেব। সঞ্জয় বলল, ওটা ঠিক আছে বলেই সে বেরিয়ে আসলো। শীত চলছে পুরো দমে। আজ রাতে শীতটা যেন একটু জাঁকিয়েই বসেছে। বিপুলকে তার বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে সঞ্জয় বাড়ি ফিরল। তখন প্রায় রাত 12টা। প্রচণ্ড শীত সঞ্জয়কে কাবু করে ফেলেছে। কোনোভাবে গাড়ি গ্যারেজ করে সে কলিং বেল টিপল। মা জেগেই ছিল সঞ্জয়ের জন্য। দরজা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে এক ঝলক ঠান্ডা হাওয়া ঘরে ঢুকল। অঞ্জনও ঘুমায়নি। দাদা আসতে সেও উঠে পড়ল। ডিনার খেতে খেতে সঞ্জয় তার অভিযানের কথা জানালো মা আর অঞ্জিকে। সঞ্জয় পুরো কাহিনী শেষ করে নিজের ঘরে যেতে না যেতেই অঙ্গনার ফোন। সঞ্জয় লজ্জিত, বলল, আসল লোককেই খবর দেওয়া হয়নি। অঙ্গনাও অনুযোগ করল, বারে মৌপিয়ার মুখে শুনতে হলো। সঞ্জয় বলল, সরি, আসলে তোমাকে একটু নিরিবিলিতে বলবো ভেবেছিলাম। অঙ্গনা বলল, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, তবে তুমি যে কাজটা করে দিতে পেরেছো তাতে আমি গর্বিত। অঙ্গনাকে খুশি করতে পেরে সঞ্জয় যেন মনে মনে নেচে উঠল আনন্দে। তাকে মুখে বলল, মনে হচ্ছে এখন যদি তুমি আমার কাছে থাকতে। সঙ্গে সঙ্গে অঙ্গনা লজ্জিত স্বরে বলল, আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, এখন ঘুমো, গুড নাইট। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।